আমরা চলে যাই আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লিসেনারও আশা করি ভালো আছেন। সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকের এই দিনে আমিও স্টেডিয়াম থেকে একটু আগে আসলাম, তো রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে হারিকেন দিয়ে খোঁজার জন্য। শাহরিয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমার সাথে স্টুডিওতে আছেন, আমার সাথে এসছেন আর কি রেডিও ফুটেতে। তো যে ঘটনাটি বলেছি রাসেল ভাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে যেখানে যাই ঘটনা কালেক্ট করার চেষ্টা করি। তো ইন্ডিয়া যাওয়ার পরে আপনার চেন্নাইয়ের একটি ঘটনা শেয়ার করবো আজকে। তো বালাশ্রী সানিয়াল নামে একজন মহিলার ঘটনা আর কি। তো এটা আজ থেকে অনেক আগের ঘটনা, 25 বছর আগের ঘটনা। তো উনি ওনার হাজবেন্ড সহ গভর্নমেন্ট জবের কারণে চেন্নাইয়ের একটি জায়গা যেটার নাম হচ্ছে সিরুভাল্লুর, সেখানে শিফট করে। তো যে বাসাটায় ওঠে, আমি সবাইকে একটু ফিল করার জন্য বলছি, যে বাসাটায় যে ওঠেন তারা, সেটি 3 তলা একটি বাড়ি, এবং এই বাড়ি থেকে বেশি হলে 300 গজ সামনে একটি রেল লাইন। আচ্ছা। তো রেল লাইনের সাউন্ড খুবই তাদেরকে এফেক্ট করতো। তো প্রথম তারা মানে বিভিন্ন ধরনের সাউন্ড থেকে রেল লাইনের সাউন্ডটা বেশি আপনার পরিলক্ষিত হতো আর কি। তো উনি হঠাৎ করেই তাদের সাথে মানে ঝামেলাগুলো শুরু হতে থাকে। তো শুরুতেই যেটা বলছি যে ওনার যখন ওই বাসায় শিফট করে, তার বছর খানেকের মাথায় তার মানে শিশু সন্তান হয়, একটি বাচ্চা হয় আর কি। তো বাচ্চার বয়স যখন 4 মাস, তখন থেকেই ঘটনা আপনার শুরু হয়। তখন তিনি তার জব ছেড়ে দেন আর কি, বালাশ্রী সানিয়াল তার জবটা ছেড়ে দেন। তো ওই বাসার নিচতলায় এবং দোতলায় নর্মালি বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ফ্যামিলি থাকতেন আর কি। তো আশেপাশে তেমন ঘর বাড়ি না থাকায় ওই বাসাটা আপনার অলমোস্ট বলতে গেলে খোলামেলা জায়গার মধ্যে আর কি। তো যেদিন ঘটনাটি হয় আর কি, উনি বাসার কাজ করছিলেন, তো খুব মানে নর্মাল ডে। তো বিকাল বেলার পর আর কি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন রান্নাঘর থেকে তিনি কাজ করে তার রুমে আসার পরে দেখতে পেলেন যে তার শিশু বাচ্চাটি খাটে দাঁড়িয়ে আছে। 4 মাসের একটি বাচ্চা। সে ওই বাচ্চাটি ঠিক মতো বসতে পারতো না, অথচ সে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দৌড়ে বাচ্চাকে কোলে নেয় এবং দেখে বাচ্চাটি হাসছে, তার নিজের বাচ্চা হাসছে। সে খুব অবাক হয়ে যায় এবং জিনিসটি কারোর কাছে শেয়ার করার মতো অবস্থা ছিল না ওই মুহূর্তে, কারণ বাসায় তিনি তার বাচ্চা। তো রাতের বেলা যখন স্বামী ঘরে আসেন, তখন ওনাকে শেয়ার করার পরে জিনিসটি তিনি হেসে উড়িয়ে দেয়। তুমি আসলে মস্করা করো না, এগুলি কোনো ঘটনা না। তো এরপরের মানে ওই বাসাতে অ্যাকচুয়ালি কোনো যাওয়া আসা ছিল না, তার আত্মীয় স্বজনরা খুব কম আসতো, কারণ সবাই ওই স্টেট থেকে একটু দূরে দূরে থাকতো। তো এর ঠিক 3 থেকে 4 দিন পর, সেদিন আপনার বৃষ্টি হচ্ছিল না রাসেল ভাই। আচ্ছা। কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে সারাটা রাত। আচ্ছা। সন্ধ্যা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো 2টার দিকে হঠাৎ করে ঘুম ভাঙে, যার কথা বলছি তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পর তিনি তার হাতের বাম পাশে একটি ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্প, সেটি জ্বালায়। জ্বালানোর পর তার চোখ পড়ে তাদের বেডরুমের যে দরজা, এন্ট্রেন্সটা, সেটা হালকা করে ফাঁক করা, এবং একটি বাচ্চা, 7-8 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আচ্ছা। দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মুচকি হাসি দিয়ে দৌড়ে চলে যায়, পালিয়ে যায়। তো মুচকি হাসির এত সাউন্ড, এটা কল্পনার বাইরে। তার হাজবেন্ড সব ভরকে উঠে যায়। কিসের সাউন্ড ছিল? আমি এরকম একটা বাচ্চা মেয়েকে দেখলাম দৌড়ে চলে গেছে। তো হ্যাঁ, আমি একটা শব্দ পেলাম। তো তার হাজবেন্ড তার ওয়াইফের ভুলটাকে নর্মাল করার জন্য লাইট জ্বালিয়ে আস্তে আস্তে এগোতে চায়। এগুলো দেখে যে সব বাসার সবকিছুই নর্মাল, ওই মনের ভুল ছিল। তার বেডরুমে ব্যাক করতেই পুরো বাসার লাইট ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, সব রুমে। তো ওয়াইফকে বলতে বলতে এরকম লাইট অফ হয়ে যায়। তখন তার ওয়াইফ এবং সে আসলেই ভয় পেয়ে যায় জিনিসটা। তো হঠাৎ করে একটি গ্লাস ভাঙার শব্দ তাদেরকে ডিস্ট্রাক্ট করে নিয়ে যায় হচ্ছে ড্রয়িং রুমের দিকে। তো 2 হাজব্যান্ড ওয়াইফ আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যেতেই, ঠিক ঢুকবে এমন সময় তাদের 2 থেকে 3 ইঞ্চির সামনে একটি কুড়াল এসে পড়ে, এবং কুড়ালটা দেয়ালে বাড়ি খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারা খুব ভয় পেয়ে যায়, এবং ওই মুহূর্তে ওই যে বাচ্চাটির কথা বললাম, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এবং চারপাশে ঘুরছে। ওই মুহূর্তে ওনাদের যে বাচ্চাটি বেডে ছিল, ওকে দৌড়ে গিয়ে চাপটে ধরে তারা বাসা থেকে বেরিয়ে পড়ে আর ওই বাসায় যায় না, এবং আশেপাশের লোকজনদেরকে জাগিয়ে তোলে, যাদেরকে পাচ্ছে। নিচে যারা ছিল তাদেরকে নিয়ে উপরে ওঠে, এবং উপরে ওঠার পরে যে জিনিসটি দেখেন যে সারা দেয়ালে হাতের ছোপ 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 দাগ, এবং তারা ওই লোক, শুধু তিনি না, সবাই দেখতে পাচ্ছে হাতের ছোপ 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 দাগ। তো তখন তারা লোকজন বলছে যে ঠিক আছে, আপনারা এই বাসায় থেকেন না, আপনারা চলে যান। তো পরের দিনই শিফট করে এবং নিচতলায় থাকেন সবার সাথে। পরের দিনই তারা বাসাটা শিফট করে তার মার বাড়িতে চলে যায়, কিন্তু জিনিসপত্র সব ওই বাসায় থাকে। 1 মাস পরে তারা মার বাসায় থেকে বাসা শিফট করে, যে জায়গাটা আজকে মানে বলতে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে থিরুভাল্লুভার নাগার, অনেকে চিনতে পারে। তো ওইখানে ওইটা বিচের কাছে বাসাটা। তো তখন এত মানে অর্গানাইজ ছিল না ওই জায়গাটা। তো ওই বিচের কাছে বাসাতে যখন তারা ওঠে, বাসাটা দোতলা, তারা থাকতো দোতলায়, নিচতলায় কোনো মানুষ থাকতো না।
ঘটনার ঘটে বাসাতে শিফট হওয়ার ঠিক 7 থেকে 8 দিন পর তারা রাত্রেবেলা ঘুমিয়েছিল এবং ওই দিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই। সিজনটা তখন আর কি বৃষ্টির সিজন, তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভাঙে। প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা আমাদের চ্যানেলকে চেনেন তারা অবশ্যই জানেন আমরা বাছাই করা সকল স্পেশাল ইমেল এপিসোড এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং আমাদের ঘটনাগুলো কত বাছা হয়, আমরা বাছাই করা ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরে থাকি। যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আজকের ঘটনাটি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তো যাই হোক, চলুন আমরা চলে যাবো ঘটনাতে, আজকের বাছাই করা স্পেশাল ঘটনাতে। চলুন দেরি না করে ঘটনাতে একটা লাইক দিয়ে ঘটনা শুরু করা যায়। ঘুম ভাঙে তার স্বামীর। আচ্ছা, তো ঘুম ভাঙার পরে তিনি লাইট জ্বালাতে যান এবং কোনো লাইট জ্বালাতে পারছিলেন না। কিন্তু পায়ের মধ্যে রাসেল ভাই যে জিনিসটা লাগে, আঠা একটি ফিল হয় তার পায়ের ভিতরে। তিনি যত সামনে যায় এগোচ্ছে, অন্ধকারে কিছু বুঝছে না, কিন্তু মনে হচ্ছে যে পায়ের মধ্যে আঠা কিছু লাগছে। আচ্ছা, তো তিনি দেখে যে পুরো বাসার সুইচ জ্বালানোর পরও বাসার একটা সুইচেও কাজ করছে না, বাসাটা পুরো অন্ধকার হয়ে আছে। তিনি আবার বেডরুমে ব্যাক করে এবং তার টর্চটি নেয়। তো টর্চটি নেওয়ার পরও টর্চের দেখা যায় যে মানে আনফরচুনেটলি টর্চেরও ভেতরে কোনো পাওয়ার নাই। তিনি ওই হালকা আলোতে আবার এগোতে থাকে, যে জায়গায় মানে পায়ের ভেতরে আঠা লাগে সেই জায়গাটায় টর্চ যখন মারে দেখে যে একটি রক্তের দাগ, যেটি হেঁচকিয়ে টেনে নেওয়া কিছু একটা সাবস্টেন্স। তো তিনি তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং ওই মুহূর্তে রাসেল ভাই তাদের হার্টের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এবং দুইজনেরই মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে। তো দুই হাজবেন্ড ভাই ওই রক্ত দেখে এগোতে থাকে এবং জোরে জোরে চিল্লাতে থাকে যে বাঁচাও আমাদেরকে। তো দরজার দিকে নক করতে যায়, দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলছে না, বাইরে দিয়ে কে জানি আটকে রেখেছে। এবং যখন রুমে ব্যাক করে বাচ্চাকে কোলে নেয়, ওই মহিলা কোলে নেওয়ার পরে যখন আবার দরজার দিকে মেইন গেটের দিকে যায়, ঠিক ওই মুহূর্তে দেখে দরজার ভেতরে একটি মানে দরজার আগে আর কি দেয়ালের মধ্যে একটি কুড়াল লাগানো এবং কুড়ালের উপরে রাসেল ভাই আননোন একটি মাথা। ওকে, মাথা ওইখান থেকে রক্ত পড়ছে, ঝরে যায় এবং ওইটা দেখে বাচ্চা সহ অজ্ঞান হয়ে পড়ে মহিলা। কিন্তু হাজবেন্ড তার চেষ্টা চালিয়ে যায়, কারণ শেষ চেষ্টা বাঁচতে হবে। এরকম কন্ডিশনে রাসেল ভাই থাকা সম্ভব না এবং ফ্যামিলির ম্যাটার এটা দাঁড়িয়ে গেছে। দরজা ধাক্কাতে প্রায় 3-4 ঘন্টা দরজা ধাক্কার পর দরজা অটোমেটিক খুলে যায়। তখন ওয়াইফকে নিয়ে তিনি বাসার নিচে যান এবং দেখেন যে দূরে একটি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সেই ট্যাক্সিতে ওঠার পর হাজবেন্ড ওয়াইফ দুজনেই বলতে পারে না সেটা কোথায় যাবে। হাত এরকম ভাবে কাঁপছে, এরকম সিচুয়েশন তো আগে কখনো হয়নি এবং তারা কারো ক্ষতিও করেনি, কেন তাদের সাথে এরকম সিচুয়েশন করছে। তো মুখ থেকে হঠাৎ করে ফসকে বের হয়, এখন কটা বাজে? বলে এখন 1:10 বাজে। ট্যাক্সিওয়ালা বলে তো 3 ঘন্টা 4 ঘন্টা এই যে দরজা ভাঙার যে চেষ্টা, তাহলে একটা কখন করলাম আমি, মাত্র 1:10 বাজে। এটা বলার পরে যা হোক, যখন মোটামুটি নর্মাল আসে ট্যাক্সিওয়ালাকে দেখে বলে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি তার মার বাসায় শিফট হয়। তার মার বাসা তখন থেকে একটু কাছে, যে বালাসি সানিয়াল বললাম ওনার মার বাসায় যেদিন শিফট হয় সেদিন থেকে টানা 7 দিন বৃষ্টি হয় রাসেল ভাই। বৃষ্টির মাঝখানে দিন আর কি বাসা শিফট করবার পর তো সে তার রুমে শুয়ে পড়ে, বাচ্চাকে নিয়ে নর্মালি শুয়ে পড়ে হাজবেন্ডকে নিয়ে। তো হঠাৎ করে রাত্রেবেলা বিকট একটি সাউন্ড হয়। সাউন্ডটা এরকম যে বাড়িটা মনে হয় মাটির নিচে ডেবে গেছে। আচ্ছা, এরকম সাউন্ড যে মাটির নিচে ডেবে গেছে। তো দেখে যে না, সবকিছুই তো নর্মাল, বাসার সবাই ঘুমাচ্ছে। এটা মনে হয় আমাদের এতদিনের ইনসিডেন্টের কারণে কোনো একটা সমস্যা। এর আগে রাতে আমি কিছু জিনিস বলতে ভুলে গেছি। ওনারা তাদের মানে কিছু পরিচিত পুরোহিতদের কাছে থেকে জিনিসপত্র নিয়ে ওনারা সেফ থাকার চেষ্টা করে, কিন্তু ওই যে বাচ্চার সাউন্ডটা তাদের প্রায় সময় কানের মধ্যে আসতো ওই বাসায় থাকা অবস্থায়, ওই 7 দিনের 3 দিনের মাথায়। তো পরের দিন সবাই যখন ঘুম থেকে জাগে এবং জাগার পরে যে জিনিসটা আনএক্সপেক্টেডলি দেখতে হয় সেটা হচ্ছে ওই মহিলার মার ডেড বডি পাওয়া যায় তার রুমের ভেতরে, এবং ডেড বডিটি দ্বিখণ্ডিত, ভাগ করা। এবং যদি কেউ করাত বা ছুরি দিয়ে ভাগ করতো তাহলে এর মধ্যে মানে আপনি বুঝতে পারতেন যে কারো হাত দিয়ে করা, এটা একদম প্লেন ভাবে কোনো মেশিনে কাটা এরকম কন্ডিশন। তো ওনার ভেলোরে একজন আত্মীয় থাকতেন পুলিশ অফিসার, তিনিও জিনিসটাকে ডিল করার চেষ্টা করেন এবং কোনো সুরাহা আসেনি রাসেল ভাই। পুলিশ কেস হয় এবং ওখানে কোনো ধরনের প্রুফ করতে পারেন এই জিনিসটা কার করা, কোনো হাতের ছোপের দাগ নেই, কোনো ছুরির কোনো ইনভলভমেন্ট নাই। তো যাই হোক, জিনিসটা ওনাদের শোকের মানে মাতমটি থাকা অবস্থায় যে জিনিসটি আরেকটি ঘটে, যে ওনারা ওই বাড়িতে প্রথম বাসায় থাকার আগেই 3-4 বছর আগেই ওনারা ইউএসএ তে অ্যাপ্লাই করে রাখে। তো ফুল ফ্যামিলির যখন ভিসা হয়ে যায় ঠিক সেদিনের ঘটনা। ভিসার খবর নিয়ে বাসায় যখন স্বামী রাতের বেলা ব্যাক করবার পর মানে হাজবেন্ড ওয়াইফ নর্মালি রাতের বেলা ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা ভাঙে একটি শব্দে, যে মা মা বলে ডাকছে একটি বাচ্চা, এবং ঘুম ভাঙে মহিলার। পায়ের কাছে বাচ্চা ডাকতেছে এবং পাতি ধরে টানতেছে, তার নিজের বাচ্চা, এই মা এই মা।
তো সে যখন বাচ্চার দিকে তাকানো অবস্থা দেখে যে তার বাচ্চা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে এবং তার পায়ের মধ্যে, এবং বাচ্চার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ফিনকি দিয়ে। ওইটা দেখার পর বাচ্চাকে জড়িয়ে ধরে হসপিটাল নিতেই রাস্তায় তার বাচ্চাটির মৃত্যু হয় আর কি। তো এরপরে রাসেল ভাই ওনাদের তো আর যাওয়ার মতো সিচুয়েশন থাকে না, কিন্তু এই সিচুয়েশনটা ফেস করবার পর তাদের আর এই দেশে থাকার কোনো মন টেকে না আর কি। তারা ইউএসএ তে ফ্লাই করে শিফট করবার পরে রাসেল ভাই এরপরে যা স্বাভাবিক জীবনযাপনই চলতে থাকে। যে জিনিসটা বলতে যাচ্ছি, যেটা ঘটেছে সেটা তার কোনোদিন ভুলতে পারবে না এবং এটা কখনো ব্যাক করবে না। কিন্তু যে জিনিসটা ঘটার কারণ হচ্ছে এটি তার আত্মীয় স্বজনরাই ট্রিক করে জিনিসগুলো ঘটায়, এবং কিভাবে ঘটায় তারা জানতে চায় না। প্রথম বাচ্চার 8 মাসের স্মৃতি তো তাদের কখনো তারা ভুলবে না। জিনিসটি ঘটে 1981 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। সো আমরা ঘটনায় যাই। বাবা, আমরা কোথাকার ঘটনা শুনছি? ভাই, এটা হচ্ছে আপনার এই নর্থ বেঙ্গলের এদিককার ঘটনা। হ্যাঁ, নর্থ বেঙ্গলের একটা গ্রামের ঘটনা। চলে যাবো কাহিনীতে। জি প্লিজ। আচ্ছা, তো এই কাহিনীটা হয় একটা গ্রাম, সেখানে ওই গ্রামে আপনার বিদ্যুৎ পৌঁছায়নি তখনও, আর এখনো নাকি খুব ওয়াইডলি ওই এলাকায় বিদ্যুৎ আসেনি আর কি। আর তখন একদমই ছিল না আর কি, খুবই অন্ধকার। সন্ধ্যা 7টা-8টার সময় মানুষ ঘুমায় যেত গ্রামে। তো ওই গ্রামে মানুষ বলতো যে এখানে বাগডাসের উপস্থিতি আছে, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বাগডাসটা কি? বাগডাস হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে এক ধরনের ছোট মেছো বাঘ টাইপের একটা জিনিস। আচ্ছা, মানে আমরা যেটাকে মেছো বাঘ বলি আর কি। হ্যাঁ, তো সেটাকে বাগডাস বলে সব অঞ্চলে। গায়ে ডোরা কাটা, বেড়ালের মতো আর বড় আর কি, সাইজটা শিয়ালের মতো প্রায়। তো ওখানে ছিল বাগডাসের মানে বেশ উপদ্রব, এবং ওরা যেটা বলতো যে গ্রামের যে গোরস্থান সেখান থেকে নাকি বাগডাস আপনার লাশ খেয়ে যেত। বাগডাস কিন্তু রাসেল ভাই লাশ খায় না, এটা বাগডাসের নেচারের মধ্যে পড়ে না। আচ্ছা, হ্যাঁ, বাগডাসের সম্বন্ধে এরকম মানে বদনাম অনেক জায়গায় আছে যে বাচ্চা চুরি করে নিয়ে গেছে গ্রাম থেকে, এরকম বদনাম আমি শুনেছি। বাট লাশ খাওয়ার কথাটা মানে এটা একটা মানে বেশ অড একটা জিনিস। আচ্ছা, কিন্তু ওই গ্রামে এটা প্রচলিত ছিল যে বাগডাস নাকি কবর থেকে লাশ খায়। এমনকি অনেক দেখা যাচ্ছে একটা হিন্দু বাড়িতে, ওখানে হিন্দু প্রাধান্য ছিল আবার অঞ্চলটাতে। তো একটা হিন্দু বাড়িতে ধরেন আপনার একজন মারা গিয়েছে, রাত্রেবেলা ওরা লাশটাকে পাহারা দিয়ে রাখছে, দিনের বেলাটাকে দাহ করবে। দেখা গেছে যে ওইখানেও মানে একটা খুব অল্প সময়ের ব্যবধানে লাশটার বেশ কিছু অংশ তো খেয়ে চলে গেছে, এরকম একটা জিনিস প্রচলিত ছিল। তো ওরা মনে করতো এটা বাগডাসের উপদ্রব, এবং রাতের বেলা নাকি অনেক চলাফেরাও করতে দেখতো। এবং বাগডাস কখনো আপনার দলবদ্ধভাবে চলে না শিয়ালের মতো, ওরা নাকি একসাথে 2 বা 3টে বাগডাস একসাথে দেখেছে, এরকম কথা ওখানে প্রচলিত আছে। তো যাই হোক, তো ওই গ্রামের এক ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, তো তাদের এক এরকম জ্যাঠা আর কি, বড় বয়স্ক আর কি, বয়োজ্যেষ্ঠ একজন। আচ্ছা, উনি মারা গিয়েছেন ওই বাসায়। তো রাতের বেলায় মারা গিয়েছেন, মানে আপনার তখন ওই গ্রামের সময় রাত 9টা-10টা এরকম। ওইটা নিশুতি রাত ওখানকার জন্য, কারণ ওখানে নাকি আপনার সন্ধ্যা 7টার দিকেই সবাই ঘুমিয়ে পড়তো খাওয়া দাওয়া করে। আর আজ থেকে ধরেন 30-40 বছর আগের কাহিনী, মানে অনেক পুরনো কাহিনী। তো এই রাতে ওখানে মানে পাহারা দেওয়ার কেউ নেই, এই ফ্যামিলিতে মানুষও খুব কম ছিল, 2 থেকে 3 জন, এবং বেশিরভাগই মহিলা ফ্যামিলি মেম্বার। তো ওদের মধ্যে যে বাসার মধ্যে যে মেয়ে ছিল, মানে কম বয়সী, ওর বয়স ধরেন 13-14 বছর। তো শেষ পর্যন্ত কাউকে না পেয়ে ওকেই পাঠানো হয় আপনার ওই গ্রামের যে আপনার ওই একজন লোক যে আছে ক্ষেত পাহারা দেয় আর কি, ওনাকে নিয়ে আসার জন্য। কারণ ওদের আর কাউকে পাওয়া যাচ্ছে না যে ওখানে যে পাহারা দিবে বা লাশটার সাথে থাকবে এরকম। ভদ্র যে বাসার মহিলা, উনি ওখানে আছেন, ওই মেয়েটাকে পাঠিয়েছেন। তো মেয়েটা বাসার থেকে বেরিয়েছে রাতে, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে। তো রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আপনার বেশ মানে নিশুতি, কোনো মানুষ নাই, গা ছমছম করা অবস্থা, এবং তার ভয় লাগছে যেহেতু বাসায় মরা দেখে আসছে, তার জ্যাঠাকে মরা দেখে আসছে। তো তার মধ্যে বিশাল ভয়, হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে যখন ক্ষেতের কাছে আসলো, যে এখানে একটা ছোট টঙের মতো করে ওই লোকটা থাকতো আর কি, সেই জায়গায় এসে তার কাছে মানে বেশ ভয় লাগা শুরু করে। টংটাকে দূর থেকে দেখে তার কাছে মনে হয় যে অশুভ কিছু আর কি। তো যাই হোক, সে একসময় ক্ষেতের আইল দিয়ে নামে এবং আইল দিয়ে হাঁটতে থাকে। তো যখন হাঁটছে, কাছাকাছি টঙের থেকে কয়েকশো ফিট দূরে যখন আছে, তখন মনে হচ্ছে যে ওই টঙের আশেপাশে আপনার 3-4টা এবং প্রাণীর মতো, লাইক কুকুর বা সামথিং এরকম, মানে ঘোরাফেরা করছে, সাউন্ড করছে, গড় গড় করে সাউন্ড করছে, প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে। মানে তার পুরোই ফ্রিজ। সে ওখান থেকে মনে করেন যে তার অবস্থাটা নড়াচড়ার মতো করার মতো না, এবং সে মনে মনে তার সেই মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, সেটা পড়েছে, এবং সে দাঁড়িয়ে যায়। তো সে যখন নাকি দেখে যে ওই জিনিসগুলা, ওই ছোট প্রাণীগুলা ওর উপস্থিতি বুঝতে পারে যে কেউ একজন আসছে, তখন নাকি ওগুলো ছুটে ক্ষেতের মধ্যে হারিয়ে যায়। এই অবস্থায় ও ডাকা শুরু করে যে অমক কাকা, অমক কাকা। তো এরকম ডাক শুনে কোনো শব্দ হয় না, বাট ভেতরে মনে হচ্ছে যে ওই কুড়ে ঘরের ভেতরে, যে টংটার ভেতরে নাড়াচাড়ার একটা আভাস পায়। তো তারপরে সে ভয় পেতে থাকে যে কাহিনীটা কি। তো আস্তে আস্তে পার্টি পেটে যায় কাছে যেয়ে সে চটা সরায়, দেখে যে ওই অন্ধকারের মধ্যে আচ্ছা মানুষ বসে আছে। তো ডাক দেয়, ওই লোক বলে যে জি কি মা, কে তুমি, কে? বলতেছে যে আমি অমক, আমাদের এই জ্যাঠা মারা গেছে, আপনি একটু যদি আসেন।
তো সে তখন এই যে কপি জ্বালায়, ওখানে কপি জ্বালায়, তাকে বলে তুমি দাঁড়াও আমি আসতেছি। বলে যে কাকা আপনার এখানে আমি বাগডাস দেখছি অনেক, লাশ খাদক, লাশ খায় যে। বলতে তুমি চিন্তা করো না, অসুবিধা নেই, ভয় পেও না, আমি আসি। তো সে বের হয়, হাতে লাঠি নিয়ে ওর সাথে আসে, এসে ওই বাসায় আপনার চলে আসে আর কি, আস্তে আস্তে হেঁটে ওই বাসায় আসে। আসার পরে ওই মহিলাও মনে হয় রিলিফ, এতক্ষণ লাশ নিয়ে একা ছিল, সে ভয় ছিল। তো যাক, ওদের যেসব সৎকারের কিছু কিছু সেগুলো ওরা চিন্তা করতে থাকে কি করবে না করবে। ওই লোককে ওই লাশটা উঠানের কাছে, কেন ঘরের মধ্যে রাখতে তারা আর ভয় পাচ্ছে, আবার ওই বাগডাসেরও ভয়। তো ওই লোককে দিয়ে ওদের যে উঠানের পাশে লাশটা রেখে ওনাকে ভাড়া দিয়ে ওরা ভিতরে চলে আসছে। উনি বলতেছে যে চিন্তা করো না, আমি আসি বাইরে, আমি দেখবো, মানে এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি আসি, তোমরা যাও ভিতরে, মেয়ে মনের ভিতরে থাক। তো যখন শুয়ে আছে ওরা বাসার ভিতরে চলে আসছে, তো এখন তো কারো ঘুম নেই, মন খারাপ, খুবই খারাপ অবস্থা। তো এরকম অবস্থায় মানে ঝিমুনি এসে পড়ছে, বেশ করে মেয়েটার আর কি। ও এই ঝিমুনি অবস্থায় হঠাৎ করে রাত্রেবেলা মানে বেশ অনেকক্ষণ পরে মনে শব্দ হচ্ছে, মানে কিছু মানে খস খস খপ খপ এরকম শব্দ, মানে ছিঁড়ে ফেলা এই ধরনের একটা শব্দ। তো ও বেশ হয়ে যায় আপনার, যে কাহিনীটা কি, মানে কি হচ্ছে ওখানে। এক সময় সে ওই বেড়ার পাশে কাঠের জানলা ছিল, ওইটাকে আস্তে করে খুলে উকি দেয়। তো উকি দিয়ে দেখে যে ভয়ঙ্কর একটা সিন। ওই যে সে যাকে নিয়ে আসছে ওখান থেকে, ক্ষেত থেকে, ওই ভদ্রলোক ওই লাশের হাতটা ছিঁড়ে মিড়ে খাচ্ছে ওখানে, মুখ দিয়ে দিয়ে, মানে খুব ভয়ঙ্কর একটা বিভৎস সিন আর কি। মানে সে খাচ্ছে এবং মানে আবছা অন্ধকারে জিনিসটা আরো ভয়ঙ্কর লাগতেছে, মানে চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে দুইটা মানুষ বসা একজন একজনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো সে ওটা দেখে চিৎকার করে ওঠে। তো চিৎকার করার পরপরই দেখা যায় যে খাচ্ছিল সে ফ্রিজ হয়ে যায়, থেমে যায়, এবং তার যে মা থাকে সেও ছুটে আসে, কি হয়েছে, এসে জানলা টালনা খুলে কেউ নাই ওখানে। তো ওরা আর ওইখানে বের হয় না রাত্রে, ওখানে বসে থাকে, জেগেই থাকে তারা, তাদের মতো ওই মন্ত্রযন্ত্র পড়ে বসে থাকে। এবং যখন ভোর হয়ে যায়, আলো আসে, তখন তারা বের হয় বাসার থেকে। তো বের হয়ে দেখে লাশের বিশাল একটা অংশই নাই এখানে, নাই, আর ওই লোকটাও নাই, লোকটাকে দেখেনি। তো ওনারা দিনের বেলা হয়েছে, ওনারা আরো মানুষকে ডাকে, আশপাশের কিছু বাড়ির, তারাও আসে, কি ব্যাপার। ওনারা বলে এরকম ক্ষেতের অমুক অমুক এই লোক এই কাজ করছে, তাকে এসে। তো ওরা খুব মানে টেন্সড হয়ে যায়। তারা কি করে, ওই ইসে আসে, মানে ওই লোকের যে খেতে যে রুম ছিল সেখানে আসে, তাকে ধরবে। তারা চিন্তা করে এই লোকটাকে আসলে মানুষ না অন্য কিছু, বা পিশাচ বা সামথিং লাইক দ্যাট। ক্ষেতের টঙে আসে, এসে মনে করেন টঙের ইসে ঢোকার সময় তারা মাছির দেখে, ট্রেইল, মাছি যাচ্ছে। ওরা যায়, সবাই যে পর্দা সরায় দেখে যে ওইখানেও আধা খাওয়া, ওই যে লোকটা আপনার টঙের কাজ করতো আর কি, ক্ষেত পাহারা দেওয়া, তারও শরীর আধা খাওয়া ওখানে পড়ে আছে, মানে বিভৎস অবস্থা। তো একটা ভয়ঙ্কর সিন আর কি। তো ওই জিনিসটা দেখার পর তারা তো মানে হয়ে যায়, স্টান হয়ে যায়। সো দ্যাট গাই ওয়াজ নট দেয়ার, মানে ওই লোকটাই গতকাল যায়নি, সামথিং ওয়াজ রং। এবং এরপর থেকে ওই গ্রামে নাকি মানুষ খুব ভয় পেত, বাগডাস আতঙ্ক তাদের অনেকদিন ছিল। তবে এখন এইসব ঘটনা ঘটে না, মানে রিসেন্টলি এখন এগুলো ঘটে না, বাট একসময় ঘটতো আর কি। আমরা চলে যাই আমাদের প্রথম অতিথি আজকে বাবু ভাই, এবং আমাদের নতুন অতিথি যারা, তাদেরকে আমরা সেকেন্ড হাফে রেখেছি, সুতরাং আপনারা সাথে থাকবেন সেই পর্যন্ত আশা করছি। বাবু ভাই, আপনার ঘটনা দিয়ে আমরা শুরু করি আজকের ফুটেসাম। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনা শুরু করার আগে আসলে মানে দুঃখ প্রকাশ করতে চাই নেপালের ভূমিকম্প যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য। তো প্রথম ঘটনা শুরু করছি রাসেল ভাই। এই ঘটনা হচ্ছে আপনার সাতক্ষীরা এলাকার আর কি, সুন্দরবন সংলগ্ন, সুন্দরবনের ঘটনা আসলে। তো ওখানে এটা শম্ভুর সরকারের আর কি, শম্ভু ওর নাম, ওর ঘটনা। তো শম্ভু সরকার যখন স্কুলের ছাত্র ছিল, মানে এসএসসি পরীক্ষা তখন দিয়েছে অনেক আগে, বর্তমানে সে একজন মানে বেশ পূর্ণবয়স্ক, তার জীবনযাপন করছে আর কি। তো তখনকার সময় একদিন তার বাসিন্দা ছিল আপনার সাতক্ষীরা অঞ্চলের ওখানে। তো তার বাবার সাথে তার কিছু বাকবিতণ্ডা হয়, মানে সে কিছু অপরাধ করে ওই বয়সে, ইয়াং এজে যেগুলো করে আর কি ছেলেপেলেরা। তো তার বাবা তাকে খুব মানে মারধর করে বাসায়। তো মারধর করায় শম্ভু রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। তো বাসা থেকে বেরিয়ে যে দিন কাটায় বাইরে, বেশ মানে দিনের বেলা ঘোরাফেরা করে কাটায়। তো সন্ধ্যার দিকে সে ওই ওখানকার একজন আপনার যারা মধু কালেক্ট করে আর কি, এরকম এক লোকের সাথে পরিচয় হয়। তো সে বলে যে তুমি কোথায় থাকো কি? তো বলে যে আমি কাজ খুঁজতেছি, আমার তো আসলে কিছু করা নাই, বাসা থেকে বের হয়ে গেছি। তো বলে যে এই অঞ্চলে আর কি কাজ পাবা, তুমি আমাদের সাথে চলো, মধুর করো, এটাতে মানে ভালো লাভ আছে। আচ্ছা। তো সে বলে যে আমি কি পারবো, আমি তো আপনাদের এখানে আমি কখনো এইসব কাজ করিনি, আর শুনছি এখানে নাকি বাঘটাকের ভয় আছে। তো বলছে তারপরেও তো আমরা করি, কাজ করি, তুমি চলো, তোমার যদি কিছু করার না থাকে আমার সাথে চলো, এবং খুব মজা পাবে তুমি। তো শম্ভু ওই লোকটার কথায় বেশ কনভিন্স হয়, এবং মনে করে বেশ হোলফুল লোকটা, তাকে আপনার বিকালে নিয়ে তাকে নাস্তা টাস্তা করায়, লোকটা করায়। সে একটা রাত ওদের সাথে কাটায় আর কি ওখানে। তো কাটায় বেশ কমফোর্টেবল হয়ে যায় সেই লোকের সাথে, মনে করে যে আসলে এর সাথে মানে কাজ করা যেতে পারে। তো পরদিন ওদের একটা দলের সাথে সে আপনার ওই মধু আনতে আর কি, মধু শিকারী যারা আর কি, তাদের সাথে সে আপনার বনে যায় ওদের সাথে।
তো জঙ্গলে যখন যায়, তো যাওয়ার পর নাকি ওখানে নিয়ম হচ্ছে আপনার ওরা নাকি ফার্স্টে খুব মানে আর কি আপনার নিজেদের মতো প্রিপারেশন নিয়ে নিজেদেরকে ব্লেসড করে তারপর মানে মশাল টশাল কি নিয়ে চলে যায় আর কি ভেতরে। তো ওখানে যে ওদের সাথে ওই আপনার দল বেঁধে কাজ করা শুরু করে ওরা, ও দেখতে থাকে। প্রথম তো শেখার পালা, তো এরকম দেখে যে ওরা কিভাবে মধু কালেক্ট করে, এরকম সিনগুলো দেখে থেকে এক সময় যখন ওরা ব্যাক করবে দুপুরের সময়, তো ওদের সাথে ও রওনা দেয়। তো ফর সাম রিজন ওর কোন একটা কারণে ও আর কি একটু দিক হারায় ফেলে আর কি, দিক হারায় ফেলে ও পিছায় পড়ে ওদের থেকে। তো ওর সাথে যারা ছিল আর কি, যে লোকের সাথে গেছিল, তারা নাকি ওখান থেকে ফেরার সময় মানে আসলে খুব একটা তারা মানে টাইম স্পেন্ড করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব মানে বেলা পড়ে যায় তো তখন ওখান থেকে চলে আসার চেষ্টা করে। তো শম্ভু পিছিয়ে পড়ে যাওয়াতে একসময় নাকি সে দেখে যে সে দিক হারিয়ে ফেলছে এবং কাউকেই সে দেখে না। ও গলার স্বর শুনতে পায় এদিক ওদিক স্ক্যাটার্ড ভাবে, মনে হচ্ছে আশপাশ থেকে গলার স্বর আসতেছে অন্য জায়গা থেকে, বাট অ্যাকচুয়ালি মানে সেটা আর কি ও ট্র্যাক করতে পারে না। তো ও চিৎকার করে ডাকে, ওই যে বাউল মানে যে মা মানে মধু যে ই করে তার নাম ধরে ডাকে। তো সেই লোকেরও তেমন একটা সাড়া পায় না, মনে হয় দূর থেকে দূরে মিলা যাচ্ছে, এবং ও একসময় টোটালি হারায় ফেলে জায়গাটা। এবং আপনি বুঝতে পারেন রাসেল ভাই, সুন্দরবনের মতো একটা জায়গায় যদি কেউ পথ হারায়, এটা বিশাল ভয়ঙ্কর জায়গা, ম্যানগ্রোভ ফরেস্ট, এবং রাতের বেলা সেখানে অনেক জায়গাতেই পানি চলে আসে। তো ও যেহেতু কিছু পড়াশোনা জানে, এসএসসি পরীক্ষা দিচ্ছে এই সময়, তার মাথায় এতটুকু জ্ঞান আছে, এবং যেহেতু সাতক্ষীরা এলাকার লোক, সে জানে যে এখানে অনেক জায়গায় পানি চলে আসে, কিন্তু সে তখনও শিওর না যে ওই এলাকাটা পানিতে প্লাবিত হয় কিনা। তো খুব ভয় সে হাঁটতে থাকে এবং তার অবস্থা খুবই নার্ভাস হয়ে যায়। তো সে যেটা বলেছে যে একটা সময় নাকি মানুষ চরম বিপদের মধ্যে পড়লে তখন সাহসটা অন্যরকম হয়ে যায়। তো সে বললো যে এক পর্যায়ে আমি মানে ভয়টা যত পাওয়ার দরকার ছিল তত পাচ্ছি না, এবং অন্ধকার হয়ে যাচ্ছে, এবং আমার মাথায় বেশি কাজ করতেছে আপনার বাঘের ভয়, এখানে বাঘ আছে। এবং সে হাঁটতে হাঁটতে যেতে থাকে, এবং সে নাকি মাটিতে এক জায়গায় বাঘের পায়ের ছাপও দেখে, মানে প্যাগমার্ক যেটাকে বলে, প্যাগমার্কও দেখে। তো খুব ভয় পায়, তবে একটা জিনিস সে মাথায় রাখে যে তার এখন প্রথম কাজ হচ্ছে ওখানে কোনো গাছ পেলে সে গাছে উঠে যাওয়া, কারণ সে জানে যে বাঘের থেকে বাঁচতে হলে একটাই নিরাপদ জায়গা, সেটা হচ্ছে গাছের উপরে। তো সেরকম সুইটেবল গাছ সে পাচ্ছিল না, সবগুলো গাছই নাকি খাড়া আপনার বেশ উঁচু, মানে ডালপালা খুব একটা বের করা নেই। আচ্ছা। তো এরকম অবস্থায় দেখতে দেখতে সে একটা গাছ পায় আপনার, সেই গাছটা মোটামুটি ওঠা যায়, প্রায় 8-10 ফিট উঠলে নাকি ডাল পাওয়া যাবে হাতে। তো অনেক কষ্টে মানে সে বলছে যে আপনারা যে দেখেন যে মানুষ গাছে হঠাৎ উঠে যায়, জিনিসটা আসলে মোটেই তত সোজা না। আমি গ্রামের ছেলে হওয়া পরেও আমার অনেক কষ্ট হয়েছে গাছের অতটুকু উচ্চতা কভার করতে। যাই, তারপরে সে উঠে যায় উপরে, উঠে এসে একটা মোটামুটি ডিস্টেন্স উইচ ইজ 20-30 ফিট উপরে একটা ডালের মধ্যে সে বসে। তো বসে একসময় দেখে যে রাত হয়ে আসতেছে, জঙ্গলের রাত খুবই ভয়ঙ্কর, মানে এটা কেউ না থাকলে নাকি সেটা কেউ আপনার মানে বোঝাতে পারবে না আর কি। যাই হোক, তো ওখানে রাত হয়ে যায় এক সময়। তো রাতের বেলা নানা রকম শব্দ শুনতে থাকে, উদ্ভট অনেক শব্দ এরকম। তো একসময় তার ঝিমুনি চলে আসে, কিন্তু ভয়ে আপনি সে ঘুমাতে পারেন আর কি। তো যখন নাকি অনেক রাত হচ্ছে, সময়ের কোনো জ্ঞান নাই ওর, যে কটা বাজে বা এরকম কিছু কোনো জ্ঞান করতে পারে না। এই সময় নাকি সে দেখে যে আপনার ওই মানে ওই ইসের অঞ্চলে মানে আপনার মনে হচ্ছে মানুষজন, কিছু মানুষ মানে এলাকা মারায় যাচ্ছে আর কি। আচ্ছা। আপনার মানে কোনো ছোট ছোট গাছ বা কিছু পাড়ায় গেলে যেরকম শব্দ হয় সেই ধরনের একটা শব্দ হচ্ছে ওখানে। তো উপর থেকে বুঝতে পারে না, অন্ধকারে কিছু ঠাউরও করতে পারে না। একসময় সে দেখে একটা জায়গায় আলো হচ্ছে, মানে ওই গাছগাছালির মাঝখানে নিচে যে ছোট ছোট জায়গাগুলো, ওখানে একটা আলোকিত অবস্থা হয়েছে, এবং আলোটা ঠিক আগুন না, স্টিডি আলো, যেমন লাইটের আলো যেরকম স্টিডি একটা আলো, আস্তে আস্তে বাড়তেছে, আলোটা বাড়তে বাড়তে যাচ্ছে। অনেকক্ষণ তাকায় থাকার পরে সে দেখে যে আপনার ওই গাছগাছালির মাঝখান থেকে যে ফাঁকা জায়গাটা, সেটা আপনার মানে ওই ফাঁকা জায়গার ওই পাশে নাকি আবার আপনার বিচের মতো আছে একটা জায়গা, মানে বলছে যে ওই জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেছে। তো ওই জায়গায় কিছু মানুষ জড়ো হয়েছে। তো ও ফার্স্টে একটু মানে, এবং তাদের হাতে একটা ইসের মতো মশাল টাইপের, কিন্তু মশালটার মাথায় যে জিনিসটা সেটা আগুন না, লাইটের মতো। আচ্ছা। মানে মনে হচ্ছে যে একটা বাতি এরকম ভাবে জ্বলতেছে, এবং সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে সেখান থেকে, মানে আপনার আগুনের লাল আলো না। তো এটা একটু অবাক হয় জিনিসটা কি, এবং সে মানুষগুলাকে যখন নাকি আলোটা মুখে পড়ে তখন সে বেশ মানে ভীত হয়ে যায়, কারণ মানুষগুলার চোখ নাক কিছু নাই, শুধু মুখ আছে, আপনার ঠোঁট আছে, আর এমনি কোনোই নাই, মুখের অবয়ব এবং ঠোঁট, এরকম কিছু মানুষ। এবং তাদের শরীরে কাপড়ের মানে কোনো বালাই সে দেখতে পাচ্ছে না, এবং সেগুলো বেশ আপনার লোমে আবৃত সারা শরীর, যেমন বন মানুষ টাইপের হয় এই ধরনের। তো ও প্রচন্ড ভয়ে শম্ভু মানে গাছের সাথে আপনার আটকে থাকে, এবং নিচে নাড়িয়ে দেখে যেটা যে তারা এক জায়গায় আপনার জড়ো হয়ে তারা মানে আপনার উদ্ভট টাইপের আচরণ কিছু করে ওই লাইটটা জ্বালায়, উইচ ইজ কাইন্ড অফ এ রিচুয়াল, এরকম কিছু একটা ওখানে দাঁড়ায় করে। তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং এক সময় দেখে যে ওই যখন যারা আলো কি করতেছে ওখানে দাঁড়ায় আপনার একটা রিচুয়ালের মতো করতেছে, তারা নাকি ওর যে ওই যে গাছটা আছে ওই গাছটার ওদিকটাই এম করে, ওদের দিয়ে ওইটার দিকে মনে তাকায় আছে তারা, এবং তারা মানে একজন দুজন করে ওখান থেকে আস্তে আস্তে হেঁটে চলে আসতে থাকে, অসংখ্য থাকে তাদের মধ্যে, কিছু চলে আসতে থাকে ওখানে। তো
ওর গাছের ঠিক নিচে এসে নাকি দাঁড়ায় এবং আলো সহ, এবং ওরা উপরের দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে, মানে উপরের দিকে তাকাচ্ছে ওর দিকে। তো এই সময় নাকি সে জ্ঞান হারায় গাছ থেকে পড়ে যাচ্ছে, তার মনে আছে যে সে গাছ থেকে পড়ে যাচ্ছে। এবং পরবর্তী সময় তার যখন হুঁশ ফেরে, সেটা দিনের বেলা ভোরের দিকে, সে আপনার শুয়ে আছে একটা জায়গায়, জায়গাটা হচ্ছে আপনার ঠিক ওই বিচের মতো আর কি, সমুদ্রের বিচের মতো, এটা নাকি মোহনা বা কিছু বলে এখানে। তো যখন ঘুম থেকে উঠে তাকায়, দূরে দেখে যে জেলে পল্লী, ওই যে আপনার জেলেরা যেখানে মাছ টাছ ধরে এরকম একটা জায়গা, সেখানে সে পড়ে আছে। এবং মানে আশ্চর্যের ব্যাপার, ও যেখানে শুয়ে আছে সেখানে অসংখ্য পায়ের ছাপ আছে, ওর ওই যেখানে পড়ে আছে তার থেকে ওই যে বন পর্যন্ত অসংখ্য পায়ের ছাপ আছে। এবং পায়ের ছাপগুলো ও যেটা বলছে যে মানে একটু অস্বাভাবিক, মানে নট নেসেসারি লাইক মানুষের পা যেরকম নরমাল সাইজের সেরকম না, বেশ লম্বা লম্বা পায়ের ছাপ। এবং ও যেটা বললো যে পায়ের ছাপটা দেখে মানে আপনি বুঝতে পারবেন না যে পা দিয়ে কেউ আসছে গেছে, হয়তো বা উল্টা হেঁটে চলে গেছে ওদিকে, সামথিং লাইক দ্যাট। তো এটাই ছিল শম্ভু সরকারের ঘটনা। এবং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি আমাদের এখানে জয়েন করেছেন, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি সেন্ট্রাল রোড থেকে এসেছেন, রাইট? আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাসেল ভাই। আমি তানভীর আহমেদ বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। জি, আমরা ঘটনায় যাই। ঘটনাটি আমার এক বড় ভাই আমার সাথে শেয়ার করে, ওনার নাম এবং স্থান প্রকাশ না করার প্রথমে কিন্তু লাশের ঘটনাটা শুনবো আগে। জি, ওটাই বলছি। হ্যাঁ, যেটা আপনি নিজেও একটা সংগঠনের সাথে জড়িত। হ্যাঁ, শুনি আমরা। তো ওনার নাম এবং স্থান প্রকাশ না করার শর্তে উনি আমাকে ঘটনাটি শেয়ার করার অনুমতি দিয়েছেন। তো আমি ওনার মতো করে ঘটনাটা বলছি। আপনারা জানেন যে আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের কার্যক্রম পরিচালনা করে থাকেন, কিন্তু তাদের এই কার্যক্রম সারা দেশব্যাপী বিস্তৃত নয়। তো আমরা যে শহরে থাকি সেখানে অন্য একটি সংগঠন এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে। তো আমি সেই সংগঠনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। আমরা যখন বেওয়ারিশ লাশ দাফন করি, অনেক সময় লাশ ডিকম্পোস্ট বা বিকৃত হয়ে থাকে। তো সেই জন্য আমরা কম দামি খুব কড়া আতর ব্যবহার করি লাশের গায়ে এবং আমাদের রুমালে। আমি এখন মূল ঘটনায় আসছি রাসেল ভাই। আমাদের এলাকায় একটি মহিলা থাকতেন, আমরা তাকে পাগলি হিসেবে সম্বোধন করতাম। উনি কোথা থেকে এসেছেন, তার আত্মীয় পরিস্বজন কে, তা আমরা কখনো জানতে পারিনি। এবং সে খুব কম কথা বলতো, একাই থাকতেন এবং কারোর সাথে খুব একটা মেলামেশা করতেন। আমরা ভাবতাম যে উনি একটু আধ্যাত্মিক টাইপের, তাই আমরাও খুব একটা ঘাটাতাম না। তো একদিন সকালবেলায় খবর পেলাম যে উনি মারা গিয়েছেন। জি। তো যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন নেই, প্রশাসন এবং স্থানীয় যারা অভিভাবক আছেন মুরব্বীরা, ওনারা আমাদেরকে অনুরোধ করলেন লাশটি দাফনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো আমরা সেই উদ্যোগটা নিই এবং আমাদের যারা মহিলা কর্মী আছেন তারা ওনাকে গোসল করিয়ে আমাদের হাতে হস্তান্তর করেন এবং আমরা খাটিয়ে নিয়ে মসজিদে যাই জানাজা নামাজের জন্য। তখন ঠিক 10টা কি 10:30 বাজে। তো এই সময় সাধারণত মসজিদে মুসল্লি থাকে না, আর জানাজা নামাজ সাধারণত কোনো ফরজ নামাজের পরে হয়। তো 1:30 পর্যন্ত ওয়েট করাও আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না। তো আমরা ভাবলাম যে 8-10 জন যারা আছি, তো লাস্টে আমরা মসজিদের সামনে একটি ছোট মাঠ ছিল, সেই মাঠে রেখে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি এবং ইমাম সাহেবকে অনুরোধ করি জানাজা পড়ানোর জন্য। তো ইমাম সাহেব রাজি হন এবং আমরা দাঁড়িয়ে পড়ি। এই সময় খেয়াল করলাম যে আমরা যখন জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছি এবং পুরো মাঠটা মুসল্লিতে ভরে গেছে, খুব নিঃশব্দে মুসল্লিরা এসেছেন এবং তারাও কাতারে দাঁড়িয়ে পড়েছেন এবং যথারীতি জানাজার নামাজ হয়। এবং নামাজের পরে দেখলাম যে একে সবাই চলে গেল। আমরা যারা 8-10 জন ছিলাম তারাই আছে এবং কেউ নেই, খুব নিঃশব্দে খুব দ্রুত তারা চলে গেল। তো যেহেতু কাজটা শেষ করতে হবে, আমরা খাটিয়ে নিয়ে গোরস্থানে যাই। কবর আগে প্রস্তুত করা ছিল। আমি এবং আমার এক ছোট ভাই আমরা কবরে নামি, আমি মাথার দিকে এবং ভাইটি পায়ের দিকে। খাটিয়া থেকে আমরা লাশটি নামাই, কবরের মাটিতে আমরা শুয়ে দিই। আমি যখন মাথার কাছে বাঁধনটি খুলি, তখন খুব মিষ্টি হালকা একটি সুঘ্রাণ আমি পাই। পুরো কবর জুড়ে সেই গন্ধটি ছড়িয়ে পড়ে এবং খুব ভালো লাগে, একটা অনুভূতি আমার হয়। তো নিচের যে কাজগুলো আছে সেগুলো শেষ করে আমরা উপরে উঠি এবং মাটি দিয়ে বাসায় চলে আসি। রাতের বেলা যখন আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমি সারাদিন কি করেছি সেটা রিকল করার চেষ্টা করি। তো আমার দুটো পয়েন্ট হঠাৎ করে মাথার মধ্যে ক্লিক করলো যে আচ্ছা, আমি যে আজকে কবরের ভেতরে যে সুঘ্রাণটা আমি পেলাম, সেই গন্ধটা আর আমরা যে কড়া আতর ব্যবহার করি, দুটোর সাথে কোনো মিল নেই। এটা অনেক হালকা এবং খুব মিষ্টি ছিল। এবং যখন জানাজার নামাজ পড়ি, তখন যে মুসল্লিরা এসেছিলেন, সেই মুসল্লিরা খুব নিঃশব্দে এসেছিলেন এবং খুব নিঃশব্দে তারা খুব দ্রুত চলে গিয়েছিলেন। আমি এই এলাকার স্থানীয়, আমি তাদের চেহারা রিকল করার চেষ্টা করলাম, কিন্তু আমি তাদের চেহারা আমি মনে করতে পারলাম না। তাহলে তারা কারা ছিল? এই দুটি প্রশ্নের উত্তর এখনো আমি জানি না। এরপরে অনেক বেওয়ারিশ লাশ আমি দাফন করেছি,
কিন্তু এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন আমি হইনি, এবং এই দুটো প্রশ্নের উত্তরও আমি এখনো জানি না যে এই গন্ধটি কোথা থেকে, বা আতরের গন্ধ বা এই সুমিষ্ট গন্ধটি লাশের গায়ে থেকে বা কবরে কেন পেলাম, আর জানা যান আমাদের সময় তার কারা ছিল। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার যে যারা এখানে লাশ আপনার যে মানে দাফনে করার সময় যে আতরটা ব্যবহার করা হয় সেটা সবসময় একই আতর ব্যবহার করা হয়। জি রাসেল ভাই, আমি পরে আমাদের যে সংগঠনে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমি এটা ক্রস চেক করেছিলাম যে আমরা কি আতরের ব্র্যান্ডটা কি চেঞ্জ করেছি কিনা, কিন্তু তারা আমাকে কনফার্ম করেছে যে না, আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করিনি, যে আতরটা রেগুলার আমরা ব্যবহার করি সেটাই তখন ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ বাবু ভাই। আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার আমরা ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। ওকে রাসেল ভাই, কোন ঘটনা? আমরা মনে হয় বাসার কোনো ঘটনা দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। তো রাসেল ভাই, এই ঘটনাটি আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রানা, সে মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস করে আপনার প্রেস ক্লাবের অপোজিটে। তো সে আমার সাথে শেয়ার করেছে। তো সে যেটা একটু প্রেক্ষাপটটা বলে দিই, যে বিজনেস করার পরে সন্ধ্যার পরে ওই চার স্টলে আড্ডা দেয় নিচেই ওদের বিজনেস মার্কেটের পাশে। তো কথা প্রসঙ্গে এক সময় এই ভৌতিক কোনো বিষয় চলে আসে, তো অনেকে অনেক কিছু বলে। তো এক ভদ্রলোক ছিল, ওদেরই সাথে বিজনেস করতো, একটু পরেশগার, ইয়াং, চুপচাপ ধরেন। তো সে শুনছে এবং হাসছে। তো জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি হাসছেন কেন? তো বলে যে ভাই, অনেক তো শুনলাম, একটা ঘটনা বলে আমার নিজে। তো তার বাসা হচ্ছে তোপখানা রোডে। তো বলে যে আমি যে বাসায় থাকি সে বাসার আশেপাশের লোকজন অনেক সময় অনেক ধরনের অভিযোগ করে যে আপনাদের বাসার কার নিচে একটা মেয়ে বসে থাকে, একটা বাচ্চা ওখান দিয়ে হাঁটা চলাফেরা করে রাত্রিবেলায়, এবং মাঝে মাঝে উনি নিজেও আপনার ওই ছাদের উপরে দৌড়াদৌড়ি শব্দ পেতেন। উনি খুব একটা পাত্তা দিতেন না। তো উনি বললেন যে একদিন আমি ঘুমিয়ে আছি, আমি রুমের বর্ণনা একটু দিয়ে নিচ্ছি, যে ওনার যে বেডটা ছিল সেটা কিং সাইড বেড, এবং বেডের পরে পায়ের কাছে একটু জায়গা, ওখানে একটা টেবিল ছিল, এবং তারপরে হচ্ছিল জানালা, আপনার গ্রিল দেওয়া জানালাটা। তো তারপর আর কিছু নেই, তিনতলা বাসা। তো রাতে বলে উনি ঘুমিয়ে আছেন, উনার ওয়াইফ পাশে ঘুমিয়ে আছেন। তো উনি বা পাশে আর ওয়াইফ ডান পাশে, বা পাশে আপনার সাইড টেবিল আছে একটা। তো হঠাৎ করে ওনার কোনো কারণে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যখন তাকিয়ে দেখেন যে পায়ের কাছে জানালার ওখানে ওনার ওয়াইফ দাঁড়িয়ে আছে। তো উনি একটু দেখে একটু অবাক হয়ে যায়, এত রাতে ওয়াইফ ওখানে দাঁড়িয়ে আছেন, চুলগুলো খোলা, চুপচাপ একটু বিমর্ষ ভাবে দাঁড়িয়ে আছেন। তো উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আসতে জিজ্ঞেস করেন কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো, কি গরম লাগছে? আর যদি লাগে তাহলে তুমি জানলা বন্ধ করে এসি ছেড়ে দাও, চলে আসো। তো দেখে যে কোনো রেসপন্স করে না, উত্তর দিচ্ছে না। তো সে আবার বলে যে ঠিক আছে তুমি আসো। তো সে আবারও কোনো, যেহেতু কোনো ভাবমূর্তি বা কোনো নেই, সে একটু তাকিয়ে দেখলো ওনাকে, দেখার পরে সেই ওয়াইফ আর কোনো রেসপন্স আবারও করছে না। তো চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, কয়টা বাজে একটু দেখি। তো উনি বা হাত দিয়ে ওনার সাইড টেবিলে যে মোবাইল আছে সেটা একটু খোঁজার চেষ্টা করছে। তো হাত দিয়ে খুঁজে পাচ্ছে না। তখন তার ওয়াইফ তার দিকে তাকিয়ে, যে জানলার পাশে দাঁড়িয়ে ছিল, তাকিয়ে বলে কি মোবাইল খুঁজছো, পাবে না বলে। তখন উনি বললেন যে, বলে সে আস্তে করে টার্ন করে জানালাদের দিয়ে বেরিয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে সে বলে যে আমি মানে ফ্রিজ হয়ে যাই, এটা কিভাবে সম্ভব, জানালার গ্রিল দিয়ে আটকানো এবং এটাতে ভেদ করে চলে গেল, এবং আমি যে মোবাইল খুঁজছি সেটা বুঝতে কিভাবে সে। তো সে তখন ফ্রিজ হয়ে যাওয়ার পর সে চমকে যখন বিছানা থেকে লাফ দেয়, তখন তার পাশে ডান পাশে ওয়াইফ বলে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এমন করছো কেন, কি ব্যাপার, তুমি কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন দেখে যে তার ওয়াইফ তার ডান পাশে বিছানায় শুয়েছিল। তাহলে সামনে যাকে দেখলেন সে কে? এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম জয়, আমার পেশা আমি গাড়ি চালাই। তো এখন আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এই গাড়ি আর নিজেকে আর আমার হেল্পার নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা। ফার্স্ট যখন আমি রাজশাহী থেকে আলু লোড দিছিলাম, তো আমি সেখান থেকে আলু লোড দিয়ে সরাসরি সিলেটে লোড দিছিলাম, সিলেটে চলে যাই। তো সিলেটে যে সকালবেলা আলু আনলোড করি, গাড়ি থেকে আলু নামাই, নামানোর পরে হেল্পারকে রেখে গাড়ি সাইড করে এক জায়গায় সাইড করে হেল্পারকে রেখে তো এক জায়গায় গেছি, টিপ মিপ পাওয়া যায় কিনা, ঢাকার উদ্দেশ্যে যাবো। যদি ঢাকার ওইদিকে যদি টিপ মিপ পাওয়া যায় তাহলে ঢাকা একটা টিপ নিয়ে যাবো। তো তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম, সারাদিন খোঁজাখুঁজি করার পরে কোনো টিপ হইলো না। তো বসে আছি, সন্ধ্যার দিকে একদিন মানে বলতেছে যে জাফলং থেকে পাথর লোড হবে ঢাকা দিকে যাবে, ঢাকা ইপিজেড যাবে। তো আমি বললাম যে কত টাকা ভাড়া দিবেন? তো উনি আমাকে বললো যে ভাড়া 18,000 টাকা পাবেন, এমনি ডাল সিজন 22 টন পাথর লোড। তো চিন্তা করলাম বসে থেকে লাভ কি, তো চলে যাই। তো আমি আমার হেল্পারকে নিয়ে আমি সরাসরি জাফলং চলে গেলাম। জাফলং চলে যায়, তার মধ্যে মাঝখানে একটা কথা বলে রাখি, আমার উস্তাদ একদিন যখন আমি গাড়ি হেল্পার ছিলাম তখন আমার উস্তাদ বলছিল যে রাতের 12টার পরে এই রোডে মানে জাফলং থেকে সিলেটে আসার যে রোডটা, এই রোডে কখনো যাবা না।
তখন আমি প্রশ্ন করছিলাম, উস্তাদ কেন যাবো না? যদি কোনোদিন আমি যদি ড্রাইভার হই, তখন যদি এরকম একটা সিচুয়েশনে পড়ি, তখন আমাকে বেশি কিছু বলে নাই। উনি বলছে যে যাইতে না করছি, যাবা না। আমি আর কথা বাড়াইনি। তো আমি ওই সিলেটে আমার যেতে তো যেহেতু সন্ধ্যার সময় রওনা দিয়েছিলাম, সন্ধ্যার দিকে যেতে প্রায় আমার 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো পাথর গেলাম, যে পাথর মাঝে লোড দিলাম। লোড দিয়ে আস্তে আস্তে লোড মোড হয়ে আমরা দুজন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আস্তে আস্তে প্রায় 11:30 মতো বেজে গেল। তো আমি চিন্তা করলাম এখন এখানে বসে থেকে লাভ কি, তো চলে যাই। তো হেল্পারকে আমি বললাম কি, হেল্পার ছিল মুরব্বী, আমি হেল্পারকে বললাম কি যে গাড়ির চাকা মাকা সব দেখে নেন, তেল মেল সব, তেলের লাইন টাইন সুইচ বোর্ড মুডল সব দেখে নেন, তারপরে রওনা দিই। তুমি বললো আচ্ছা ঠিক আছে। তো উনি সবকিছু চেক করে বললো কি যে হ্যাঁ ঠিক আছে। তো আমি আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিয়ে গাড়ি চালালাম। তখন কিন্তু বলে রাখি সময় 11:45 যখন আমরা গাড়ি ছাড়ি জাফলং থেকে, পাথর লোড দেওয়া। তো ভালো চালা আস্তে আস্তে। তো জাফলং থেকে পার হয়ে সিলেটের রোডে আসার সময় অনেক একটা ফাঁকা স্পেস আছে, একটা নদী বিলের মতো। তো ওই জায়গায় আসার পরে তো আমার গাড়ি টপ গিয়ারে চলতেছে। তো টপ গিয়ারে চলতেও তারপরে 40-45 স্পিড, যেহেতু পাথর লোড বেশি জোরে টানা যাবে না, টায়ার মার বাস্ট হয়ে গেলে পরে সমস্যা। 40 লোড, 40 গাড়ি স্পিড। হঠাৎ করে দেখি কি যে অটোমেটিকলি গাড়ি স্লো হচ্ছে, খুব এত স্লো হচ্ছে, মিটারের স্পিড ব্রেকারের মিটারের কাটা দেখে অটোমেটিকলি নিচে নামতেছে। আমি পিক আপ ধরেই আছি। তো আমি বললাম চাচা ঘটনা কি? টপ গিয়ারে গাড়ি আছে, স্পিড কমে যাচ্ছে, বুঝলাম না। তো স্পিড কমে 10-এ, এখন আমার শুধু গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। একবার 2 নম্বরে দিয়ে গিয়ার চেঞ্জ করে ট্রাই করতেছি, উঠতেছে না। তো ভালো কথা। তো আমার এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি কাকারে বলছি, আপনাকে বলছিলাম তেলের লাইন টাইন চেক করে উঠতে। আমার কিন্তু ওই যে উস্তাদ যে কথাটা বলছিল যে রাত্রে 12টার পরে রাস্তায় যাবো না, তো আমার ওই কথাটা স্মরণ ছিল না। তো আমি পরে আমার যখন গাড়িতে ছিলাম তখন আমার এই কথাটা স্মরণ ছিল না। তো ভালো। তো আমি বললাম তাদের পথে এক হিসাবে একটু রেগে গেলাম যে আপনারা বলছি যে আপনি চেকমেক করে উঠেন, এখন তেল লাইনের প্রবলেম হলে পরে এখন এটা ঠিক করবেন কিভাবে? আশেপাশে কোনো মেকার দোকান নেই, কিছু নেই। তো বলছি আচ্ছা ঠিক আছে। তো গাড়িটা ব্রেক করলাম, সাইড করে একটা মাইল স্পিড ব্রেকারের সামনে ব্রেক করলাম। ব্রেক করার পরে তো ওইখানে ব্রেক করার পরে বনেট তুলে দেখলাম তেলের লাইন টাইন সব ঠিক আছে, তেল ট্যাঙ্কি ফুল। তো বুঝলাম না প্রবলেম কি। তো আমি আবার আমার ওই যেখানে গ্যারেজ গাড়ি যেখানে ওই বনপাড়া, সেখানে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম কি যে এরকম প্রবলেম হতেছে। করে না, এরকম তো প্রবলেম হওয়ার কথা নেই, হয়তো কোনো প্রবলেম হলে গাড়ি বন্ধ হয়ে যাবে, তো অটোমেটিকলি স্পিড কমে যাবে, এটা তো হয় না। আচ্ছা, আবার স্টার্ট দিলাম, গাড়ি স্টার্ট দিয়ে চালালাম। চালানোর পরে দেখতেছি কি আবার এখন ঠিক আছে, গাড়ি চলতেছে। আবার 1 কিলো যাওয়ার পরে থেকে অটোমেটিকলি স্পিডে মাইল স্পিডে কাটা নেমে যাচ্ছে, গাড়ি স্লো হয়ে যাচ্ছে। বিভ্রান্তিকর ব্যাপার, সবার বিভ্রান্তি পড়ে গেলাম। তখন আমি বললাম চাচা আসলে এটা সমস্যাটা বুঝতে পারতেছি না। তখন দেখলাম সামনে গ্লাস দিয়ে দেখলাম যে অনেক বয়সী একটা লোক, প্রায় 60-70 তো হবে, এরকম বয়সী একটা লোক, হাতে করে আপনার ওই আগের পোস্টম্যানটা যে ওই যে লাঠির ভিতরে যে লাঠি ব্যবহার করতো না, লাঠি ঘাড়ের ভিতর দিয়ে, লাঠির আগায় একটা লুঙ্গির মধ্যে একটা টুকলা আর কি লুঙ্গির মধ্যে পেঁচানো। তো আমার গাড়ি সিগন্যাল দিচ্ছে। তো আমি গাড়ি থামাইছি, ওখানে স্পিড ব্রেকার আছে, তো ওইখানে গাড়ি থামাইছি, ওইখানে উনি দাঁড়ায় আছে। তো আমি বললাম কি যে পরে ওই চাচা ঘুরে আমার আমি যে সাইডে বসে আছি ডান সাইডে, সেই সাইডে আসে বলছে কি বাবা আমাকে একটু সামনে নামাই দিবা, আমি হাইটে যাইতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে, তুমি যদি একটু সামনে নামাই দাও তাহলে আমার উপকার হয়। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে চাচা উঠুন। তো উনি গেট খুলে উঠছে। এর মধ্যে আমার হেল্পারের সাথে আমার কোনো কানেকশন নেই। হেল্পার দেখি সিটের মধ্যে ঘুমাচ্ছে, ওর সঙ্গে কোনো কানেকশন নেই। উনি উঠছে, ওঠার পরে এই ইঞ্জিন বনেটের উপরে বসে আছে। তো বসে থাকার পরে তো আমি চালাচ্ছি। তো চালানোর পরে দেখি কি যে ওই আপনার স্পিড এখন মোটামুটি ঠিক আছে, চলছে 30-35, 40-এ যেভাবে পিক আপ ধরে আছে 40-এ যাওয়ার কথা, শুধু 30-35 যাচ্ছে। তো ভালো চালাচ্ছি। হুট করে আমি মাঝখানে চাচার দিকে একবার তাকাইছি, তাকানোর পরে যা দেখলাম আল্লাহ, দেখি কি চাচার ভিতর দিয়ে চাচার শরীরের ভিতর দিয়ে আমার হেল্পারকে দেখা যাচ্ছে।
আমি দেখে তো ভয় পাওয়ার কিছুই নাই। আসলে মানুষ একটা এইরকম সিচুয়েশনে পড়লে অনেক মানুষ অনেক রকম হয়ে যায়, কিন্তু আসলে রোডে ঘাটে থাকি, সেরকম ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তো আমি বলছি যে চাচা, আপনি যদি একটু লোডে চড়ে বসেন তাহলে আমার গাড়িটা একটু ভালো মতো চাইতে পারি, একটু ভালো মতো পৌঁছাইতে পারি। তখন চাচা আমার অদ্ভুত একটা কথা বললো যে বাবা, আমি তোমার গাড়িতে উঠছি দেখে তুমি এখন পর্যন্ত বেঁচে আছো, না তুমি এতক্ষণ বেঁচে থাকতে না। তো আমি বলছি কাকা, তো যাই হোক, আপনার কারণে যদি খুব উপকার, যদি আমার যাই হোক উপকার হয়েছে, আপনি আমাদেরকে বাঁচাইছেন, তো কাকা আপনি কে, আমি প্রশ্ন করছি। তো উনি কয় কি যে তোমার এত কিছু প্রশ্ন করার দরকার নেই, তুমি গাড়ি চালাও আর সামনে একটা কবরস্থান আছে, কবরস্থানের সামনে আমাকে নামিয়ে দিও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, কোনো কথা বাড়াইলাম না, সোজা চালাচ্ছি। চালাইতে চালাইতে যাই কবরস্থানের সামনে, বললো এখানে গাড়িটা ব্রেক করো। তো আমি বললাম কাকা এখানে, কয় না এখানে না, একটু সামনে যাও। তো আচ্ছা, সামনে গিয়ে একটা শিমুল গাছ, আপনি রাত্রেবেলা তেমন একটা বোঝা যায় না, তবে মিন করতে পারছি যে শিমুল গাছ। তো শিমুল গাছে ওইখানে বলে এখানে ব্রেক করো। তো কোনো ব্রেক করলাম, তো দেখলাম রাস্তা অনেক পুরোনো, মনে হয় তাও 100-150 বছর তো হবে কাছে বয়স। বলে এখানে ব্রেক করো, আমি এখানেই থাকি, আর কখনো রাত্রে এদিক থেকে গাড়ি নিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে, কয় সামনে একটা প্রবলেম আছে, সামনে একটা ভাঙা আছে, ওই ভাঙার ভিতরে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে তোমার যে ডান পাশে যে দেখবা, মানে যখন প্রবলেম হবে তখন ডান পাশে দেখবা একটা লাঠি আছে, লাঠিটা ধরে থাকবা। তো কাকা নিয়ে চলে গেল। তো আমি ডান পাশে তাকালাম, দেখলাম কিছুই নেই। আমার ডান পাশে তো গ্লাস, লুকিং গ্লাস, আপনার ট্রাকের যে গ্লাস ওগুলো। তো ভাঙার মধ্যে গেলাম। ভাঙার মধ্যে যাওয়ার পরে ওই ভাঙা, মানে ওই জায়গা থেকে ওই ভাঙাটা প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে। গেলাম ভাঙা পর্যন্ত, যে দেখি যে আসলে ওখানে কিছুই নাই। ভাঙা পার হয়ে চলে আসলাম। আসার পরে ক্যান্টনমেন্ট পার হয়ে এসে পরে সিলেটে এসে গাড়ি ব্রেক করলাম। ব্রেক করার পরে আমি দেখলাম আমার হেল্পার ঘুমাচ্ছে। ঠিক আছে, হেল্পার ঘুমাতে কাকারে ডাক দিলাম, কাকা এরকম এরকম ঘটনা হয়েছে, আপনি কি দেখেন? কয় না তো, আমি তো কিছু দেখিনি, কিছু জানি না। তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো ওকে সারা রাত গাড়ি চালায় ঢাকা আসলাম। ঢাকা আসা আমার আনলোড করলাম। আনলোড করে এসে ওই যে আমি গাড়ি চালানো ছেড়ে দিছি, আজও গাড়ি চালাই না, এই একটা কারণে। যাক, আপনাদেরকে এই কথাটা শেয়ার করলাম। রাসেল ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর একজন নতুন অতিথি জয়েন করেছেন আজকে, ফার্স্ট টাইম ভূতাত্মে তিনি। আমরা শুনবো তার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মোহাম্মদ রিয়াদ, আরসি মিরপুর থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আচ্ছা, আমি যে ঘটনাটা শেয়ার করবো সে ঘটনা হলো আমাদের মিরপুরের 1 নম্বরে একটা গার্মেন্টসের ঘটনা। তার ঘটনাটা শুরু এপ্রিল মাসের 25 তারিখে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনার শুরুটা এমন, একটা গার্মেন্টসের 5 তলা অনেক বড় একটা গার্মেন্টস মিরপুরের, আমি নামটা বলতে পারতেছি না সিক্রেট কারণে। আর ঘটনাটা শুরু হলো, সবাই কাজ করতেছিল ফ্লোরে। তো কাজ করা অবস্থায় হঠাৎ করে একটা মেয়েকে একটা থাপ্পড় মারা হয়। তো কে থাপ্পড় মারে কেউ দেখে না, অদৃশ্য, কিন্তু থাপ্পড় শব্দ আশেপাশে কয়েকজন শুনে এবং কিছুক্ষণ পর মেয়েটার প্রচন্ড জ্বর হয়। তারপর মেয়েটাকে ছুটি দেওয়া হয়। সেদিন আর কোনো ঘটনা ঘটেনি। সেকেন্ডে সবাই আসে অফিসে কাজ করে। ঠিক যখন 11টা বাজে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজে পাচ্ছিল, কোথাও পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি করে, কোথাও পায়নি এবং মেয়েটাকে আসতে দেখা গেছে। তো সেকেন্ড টাইম যখন বিকেল 5টা বাজে ঠিক তাকে পাওয়া যায় ওয়াশরুমে, খুব অদ্ভুত চোখে, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে এবং একজন লোক দেখার পর সে এসে সবাইকে বলে। তারপর তাকে গিয়ে দেখে যে সত্যি সত্যি চোখগুলো বড় বড় করে দাঁড়িয়ে আছে এবং কিচ্ছু বলে না। তাকে ডাক দেওয়া হয়, সে কোনো রেসপন্স করে না। তারপর কিছুক্ষণ পর একজন সাহস করে গিয়ে তাকে ছোঁয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সেদিন আর কোনো ঘটনা ঘটেনি। তারপর দিন যেটা হয় সেটা হলো, সবাই কাজ করতেছিল, তো সবাই একটু ভয় পাচ্ছিল। তারপর একটা মেয়ে ওয়াশরুমে যাবে, তো সে ভয় পাচ্ছিল, সাথে একজনকে নিয়ে গেল। তো কি করলো, ওয়াশরুমের গেটটা ওপেন করে রাখলো এবং বাইরে আরেকটা মেয়ে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল। তো অনেকক্ষণ হওয়াতে সে আর বেরোচ্ছিল না। তাকে ডাক দেওয়া হলো, কোনো রেসপন্স না করাতে সে কি করলো, দরজাটা ধাক্কা দিল। ধাক্কা দিয়ে যেটা দেখলো যে মেয়েটা ওয়াশরুমের মাথাটা তার ওয়াশরুমের ভিতরে ঢুকানো। সেই দেখে চিৎকার করে সবাইকে ডেকে আনার পর মেয়েটার মাথাটা ভিতরে ছিল না। মাথাটা ভিতরে ছিল না, সে দাঁড়িয়ে ছিল সে আগের মেয়ের মতো চোখগুলো বড় বড় করে, এবং তাকে ডাকা হয়, রেসপন্স না করায়। তো এরকম আরেকজন সাহস করে গিয়ে তাকে ছুঁয়ে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। আচ্ছা, আপনার তো এরপরে তো হুজুরকে ডেকে নিয়ে আসা হচ্ছিল। হুজুর যখন এসেছিলেন আপনাদের ওইখানে, তখন তারপরে সেটা কি হলো? আচ্ছা, তারপর হুজুর আসার পর পুরো পরিদর্শন করার পর সেই বাথরুমে ঘটনা 2বার হয়েছিল, সে ফু দেয়, ঘটনা শুরু হয় গিয়ে ভিতরে।
ভিতরে শুরু হয়, ঠিক ফুদার 2 মিনিট পরেই শুরু হয়। সবাই কাজ করতেছিল, হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে যায় এবং নিজের গাল নিজে থাপ্পড় মারে। সেকেন্ড টাইম হাওয়ায় ভেসে সে উপরে উঠে পর ধাম করে মাটিতে পড়ে যায়। এই থেকে সবাই তার কাছে যায়, যে তাকে ধরে তাকে সে মারধর করে। এখন কি সমস্যা আছে এখানে? না, এখনো ওরকম সমস্যা নাই, বাট ছিল কিছুদিন আগে। তো তারা নাকি বড় কোনো হুজুর কোন ডেকে টবে করে ঠিক করতে পারবেন। ওকে, ঘটনাটা আপনি যেভাবে বলেছিলেন এখানে আমরা সেভাবে পেলাম না জিনিসটা, আপনি অনেক মনে হয় নার্ভাস। আমরা পরবর্তী অতিথির কাছে যাই এবং তার কাছ থেকে ঘটনা শুনি, এবং তিনি যে ঘটনাটি বলবেন সেটি বেসিক্যালি সেই ঘটনাটা হচ্ছে অস্ট্রেলিয়ায় ঘটেছে এবং একটু অদ্ভুত টাইপের একটা ঘটনা। আমরা সেই ঘটনাটা শুনবো। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি হৃদয় বলছি। আমি এসেছি ইন্ডিয়া রোড ফার্মগেট থেকে। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমার কাজিন সাইমনকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে 2008 সাল এপ্রিল মাস। তখন ওখানে প্রচন্ড শীতকাল, তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। কাজিন সাইমন সহ তাদের 3-4 জন ফ্রেন্ডরা মিলে ডিসিশন নেয় যে কিছু একটা অ্যাডভেঞ্চার করা। তো অ্যাডভেঞ্চার করতে করতে হঠাৎ করে একজন বলে যে সিডনি থেকে 3-4 কিলোমিটার দূরে উলঙ্গন নামক একটি জায়গা আছে এবং সেখানে একটি প্রাচীন চার্চ আছে এবং মানে গ্রিকদের আন্ডারে, এবং মানে গ্রিকদের আন্ডারে চার্চ আছে। তো চার্চের পাশে একটা পুরনো কবরস্থান রয়েছে। তো তারা ডিসিশন নেয় যে এটা ঠিক আছে, তো ওখানে যাওয়া যাক। তো তারা সিডনি থেকে লং ড্রাইভ করে সেখানে যায় রাত 2:30টার দিক দিয়ে। সেখানে গিয়ে তারা ওই কবরস্থানের ভেতরে ঢুকে প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটা বাচ্চার কবরের কাছে এসে তারা 4 জন ভয়ে থমকে দাঁড়ায়। তারা 4 জন মিলে দেখতে পায় যে কবরস্থানের মাথার কাছে থাকা একটি ক্রসে, এবং সেই কবরটা ছিল বেশ পুরনো, প্রায় 80-90 বছর আগেকার, এবং সম্ভবত সেটি একটি বাচ্চার কবর। হ্যাঁ, তো তারা সেটা দেখে সেই কবরটাতে তারা লক্ষ্য করে একটা অবয়ব ভেসে উঠছে, এবং কালো একটা অবয়ব, এবং চোখ দুটো সম্পূর্ণ কালো। এবং জনি ভাই সেখান থেকে বলে যে সাইমন, তোমার হাতে থাকা সেই টর্চ লাইটটা ওই ক্রস বরাবর ধরো, দেখো তো কিছু দেখতে পারো কিনা। ঠিক আমার ওই সাইমন ভাই টর্চ লাইটটা নিয়ে ক্রস বরাবর ধরলো, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু যখন কি টর্চটা বন্ধ করা হয়, ওই ফেসটা আবারও ভেসে ওঠে। এটা তো দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং সৃষ্টিকর্তার নাম নিয়ে তারা দ্রুত ওই কবরস্থান ত্যাগ করে। তো তারা হাঁটতে হাঁটতে লোকালয়ের দিক দিয়ে এসে পড়ে এবং কাছাকাছি একটা গেস্ট হাউস খুঁজে। গেস্ট হাউসে তারা রাত কাটানোর জন্য থাকে। পরের দিন সকালে ওই জনি ভাই প্রচন্ড জ্বর আসে। জনি ভাই এই ঘটনাটা শেয়ার করে তার এক কাছের এক বন্ধুকে, যিনি অস্ট্রেলিয়াতে থাকেন। তো তখন ওই বন্ধু সেই ঘটনাটা শুনে বলে, আজ থেকে প্রায় 80 থেকে 90 বছর আগে সেখানে এক বোর্ডিং স্কুল ছিল। সেই বোর্ডিং স্কুলের এক প্রিস্ট সেই বাচ্চা মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্য একটি রুমে আটকে রাখে। মেয়েটি ভয় পেয়ে সেই রুমে মারা যায়, এবং মারা যাওয়ার আগে ওই প্রিস্টটিকে অভিশাপ দিয়ে বলেছিল যে তোর কোনো একটা ক্ষতি হবে। ঠিক মেয়েটাকে মারা যাওয়ার পর সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন করার ঠিক 3 দিন পরেই সেই প্রিস্ট মারা যায়। এবং আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটা ঘটনায় যাব। ঘটনাটি একটা ইমেইল থেকে পড়ব এবং ইমেইলটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। গত 27 অক্টোবর তারিখে প্রচারিত এপিসোডে আমার পাঠানো ইমেইলটি আপনি পড়েছিলেন, তার জন্য আপনাকে এবং ভূত এফএম টিমের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমি আরেকটি ইমেল পাঠালাম, ভালো লাগলে লিসেনারদের অবশ্যই পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনায় আসি। এখানে বলে রাখি যে আমি আজ কোনো ভূতের ঘটনা বা ভূতের গল্প শেয়ার করব না। স্কুল লাইফ থেকেই আমার লেখালেখির শখ। গল্প, উপন্যাস ও কবিতা লেখার পাশাপাশি আমার ছবি আঁকার হাত ভালো। আমার সেই লেখালেখির শখ নিয়ে ঘটে যাওয়া একটি ব্যাখ্যাহীন অপ্রীতিকর ঘটনা আপনাদের কাছে বলছি। প্রথম ঘটনাটি হচ্ছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার লেখা একটি উপন্যাসে একটি বাচ্চা মেয়ের সিঁড়ি থেকে পড়ে যাবার একটি দৃশ্য উল্লেখ করেছিলাম। আমার সাথে ঘটনাটি ঘটে তার ঠিক কিছুদিন পর। সেদিন আমি কোচিং শেষে ওপরতলা থেকে নামার সময়
পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পা মচকে যায়, ঠিক যেভাবে আমার গল্পতে ওই দুর্ঘটনার বর্ণনা দিয়েছিলাম। খুবই অদ্ভুত। এবার বলছি দ্বিতীয় ঘটনা। 2015 সালে আমার ছোট আন্টির স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে যাওয়া এবং তার স্বপ্ন পূরণের পটভূমি নিয়ে আমি একটি গল্প লিখেছিলাম। কাহিনীর অংশ হিসেবে সেখানে আমি মূল গল্পের চরিত্রের ডেঙ্গু হবার বর্ণনা করেছিলাম। গল্পটা লিখে শেষ করার বেশ কিছুদিন পর আমি জানতে পারলাম আমার সেই ছোট আন্টি তার একটি বিশেষ কাজের জন্য 3 দিনের ছুটিতে ঢাকায় আসছেন। আমরা বেশ খুশি হলেও ব্যাপারটা মোটেও আনন্দের ছিল না, কারণ ততদিনে আন্টির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। তাই তার চিকিৎসার জন্য বছরখানিক ছুটি নিয়ে তার ক্যাম্পাসে দরখাস্ত করলেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ মালয়েশিয়াতে ফিরে গেছেন। আরেকটি সেমিস্টার বাকি আছে তার। আমার আন্টিকে দেখলে আমি এখন এক ধরনের অনুতাপ বোধ করি। কেন আমি গল্পটা লিখতে গিয়েছিলাম? কেন আমি লিখেছিলাম নায়িকার ডেঙ্গু হবার বর্ণনা? কেন আমি লিখেছিলাম তার মাথায় বয়কার চুল? যে কারণে আমার আন্টির ক্যান্সার ধরা পড়ল, কেমোথেরাপির কারণে মাথার চুল পড়ে গিয়েছিল, আর এখন আন্টির মাথা ভরা ছোট ছোট চুলগুলোকে দেখলেই আমি অনুতপ্ত হই। তাহলে কি আমার সেই গল্পটা লেখার কারণেই আমার আন্টির এই অবস্থা হলো? এখন তৃতীয় ঘটনা বলার পালা। এখানে আমি একটি গল্পে একজন গৃহিণী মায়ের মাছ কুটতে গিয়ে হাত কেটে যাবার বর্ণনা লিখেছিলাম। ঠিক কিছুদিন পরে ভাঙা কাঁচে হাত লেগে আমার হাত কেটে যায়। ব্লিডিং সহজে বন্ধ হচ্ছিল না বলে হাসপাতালে যেতে হয়েছিল। আমার এই দুর্ঘটনাটি ঘটে ঠিক যেভাবে গল্পটাতে আমি লিখেছিলাম। বলছিলাম যে আমার লেখালেখির শখের সাথে এরকম অপ্রীতিকর ঘটনাগুলো কোনো অলৌকিক ব্যাখ্যা আছে কিনা জানি না, তবে আমি সচেতন হয়েছি। এখন আমি আমার লেখায় কোনো ফিকশনে বা স্টোরিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লিখি না। গল্প উপন্যাস পড়া যেহেতু এক ধরনের বিনোদন, তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত 100% আনন্দ আমার পাঠককে দিতে চেষ্টা করি। তার জন্য আমি যথেষ্ট প্রশংসাও পেয়েছি। তো রাসেল ভাইয়ের সবশেষে আপনার প্রতি বিনীত অনুরোধ, আমার এই মেইলটি ভালো লাগলে অবশ্যই পড়বেন এবং আমি একজন ভালো সাহিত্যিক হতে পারি যেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফিজ। রাজিয়া সুলতানা, শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থনীতি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কি অদ্ভুত না? একজন মানুষ একটা ঘটনা লিখবেন বা একটা গল্প লিখবেন, একটা ফিকশন লিখছেন, তিনি যা লিখছেন সেটা সত্যি হয়ে যাচ্ছে। তিনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সেভাবেই ঘটনা ঘটছে। তিনি যা ভাবছেন তাই ঘটছে বাস্তবে। মেলানো যায় না। মাঝে মাঝে অবাক হতে হয়, আরো অবাক হতে হয় যখন ঠিক একই ধরনের একটি ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে নিশাদ। তিনি ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার ঘটনাটি আমি পুরোটা পড়ব না। তিনি তার গল্পের মধ্যে একটা বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে তার এক বন্ধু সামিরকে নিয়ে। তিনি প্রথমে বলেছিলেন যে তাদের বাসায় কোনো একজন অতিথি এসেছিলেন, কি এসেছিলেন কি তার কেউ একজন না দেখেই সেটা বলতে পেরেছিল, এবং তিনি বলছিলেন যে তিনি একটা স্বপ্ন, মানে তার এক স্বপ্নের মধ্যে তিনি দেখেছিলেন যে গেস্টরা হতে বাসায় বেড়াতে এসছেন এবং কি ধরনের কাপড় চোপড় পরে আছেন সেই ব্যাপারটাও বলে ফেলেছিলেন। যাই হোক, কিন্তু সবচেয়ে এই গল্পের মূল যে পার্টটা সেটা হচ্ছে কোনো একদিন এক বড় ভাই তাদের বাসায় এলেন এবং যে বড় ভাইটা এসেছিলেন এবং যার কথা বললাম, এবং তার পরপরই তাদের তখন ইলেকট্রিসিটি ছিল না, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটারে হঠাৎ করে পাওয়ার চলে এসেছিল এবং সেখানে লেখা উঠেছিল, যার কথা বলছিলেন সেটা তার নাম হচ্ছে অভি, এবং লেখাটা উঠেছিল এভাবে যে অভি ইজ ইন ডেঞ্জার। মানে ইলেকট্রিসিটি নাই কিন্তু কম্পিউটারে এরকম একটা লেখা হঠাৎ করে আসলো। খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং তার কিছুক্ষণ পরেই তারা জানতে পারলেন যে হি ইজ ইন ডেঞ্জার, এবং তার মা ফোন করে জানালেন যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি যশোর যাচ্ছিলেন সম্ভবত, এবং তারাও সেই তখন যশোর তাদেরকে যেতে হয়েছিল সেই মানে ভাইয়ার কি অবস্থা সেটা দেখার জন্য। তো এটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। এই ঘটনাটি আমি পুরোটা পড়লাম না, কারণ ঘটনাটি মোটামুটি একই ধরনের, পুরোটা পড়ার মতো, যদিও আমি রিয়েলি সরি যে পড়ার মতো মনে হয়নি বলে আমি পড়িনি, বাট এই ঘটনাটিও খুব অদ্ভুত। বাবাই, আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি। নেক্সট যে স্টোরিটা আছে, আপনি যেটা বলেছেন যে বেশ অবিশ্বাস্য একটা ঘটনা, চলুন শুনি। ভাই, কাহিনীটা আসলে এটা একজনের লাইফ এক্সপেরিয়েন্স। ওর নাম হচ্ছে সাকিব আলম। সে মোহাম্মদপুরে, আপনার যে জায়গাটা থাকে ওটার লোকেশন এক্স্যাক্টলি বললাম না, মোহাম্মদপুরে থাকে আর কি। তো ও আমার সাথে কন্ট্যাক্ট করে ইদানিং, কিন্তু আচ্ছা অনেকের কাছে কাহিনী শুনছি রাসেল ভাই, বিশেষ করে বৃষ্টির দিনে আর কি, সবাইকে বলে ডেকে আনছি, তারপর কাহিনী শুনছি। তো আমার সাথে কন্ট্যাক্ট করে আসে এরকম বৃষ্টির দিনেই।
তো বসে কাহিনীটা শেয়ার করো, লাইফের একটা এক্সপিরিয়েন্স। আর অবিশ্বাস্য বলতে মানে বেশ কমিউনিকেশনের ব্যাপারটা আসলে ও যেভাবে ডিসক্রাইব করেছে, মানে আপনার এন্টিটির সাথে বা আদার ওয়ার্ল্ডের সাথে, সেটাই বেশ আমার কাছে একটু মানে অ্যাবনর্মাল লেগেছিল। এই জন্য আমি বারবার ওকে এটা মানে আপনার ভেরিফাই করি, ওকে জিজ্ঞেস করি এবং বিভিন্ন আপনার ক্রস ভেরিফিকেশন করার চেষ্টা করি ওর সাথে। বাট অল টার্ন টু বি অ্যাকচুয়ালি ফাইন। মানে ও যা বলেছে এর মধ্যে বেশিরভাগই মনে হয়েছে সত্যি। যেহেতু এই জিনিসটা আসলে প্রুফ করার কিছু নাই, ও কিছু ছবি ভিডিও দেখিয়েছে আমাকে, এভিডেন্স অফ দোজ আপনার তাবিজ এন্ড স্টাফ, কিন্তু সেটা তো আসলে মানে আমি মানে কোনো প্রুফ হিসাবে ধরতে পারি না। বাট অ্যাকচুয়ালি মানে ওর শেষ অ্যাপ্রোচ এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং মানে শুনে মনে হয়েছে কাহিনীটা সত্যি। যাই হোক, কাহিনীটা চলে যাই। 2008 সাল বা এরকম একটা সময় সাকিবের একটা বাসায় মুভ করে। হ্যাঁ, বাসাটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় যে জায়গাটা আপনার মোটামুটি আপনার পরবর্তীতে ডেভেলপ হয়েছে সিটি। আচ্ছা। হ্যাঁ, মোহাম্মদপুরে অনেক এক্সপ্যানশন হয়েছে, এক্সপ্যানশনের একটা জায়গায়। ওই জায়গাটা ওর খালার বাড়ি ছিল এবং জায়গাটাতে নাকি অ্যারাউন্ড আপনার আরো আগে, তারও 10-12 বছর আগে ওটার কাজ, নির্মাণ কাজ শুরু হয় এবং ওই সময় কেবল সদ্য নির্মাণকৃত বিল্ডিং, মানে বেশ লম্বা সময় নিয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে আর কি। ওকে। তো ওই বিল্ডিং এ যে ও যখন উঠে, ওই বিল্ডিংটা ওর খালার বাড়ি, ওরা খালা বিদেশে থাকতো, সেখান থেকে আসার পরে বাসা থাকে। তো ওই বাসা ওঠার পর থেকে নাকি তার ভেতরে বেশ অসুস্থতা দেখা দেয়। আচ্ছা। অসুস্থতা গুলো বেশ আপনার বিচিত্র টাইপের অসুস্থতা, দিনে দিনে শরীর দুর্বল হয়ে যেতে থাকে এবং অসুস্থ ফিল করতে থাকে, কোনো কাজে মনোযোগী থাকে না, এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার আর কি তার ভেতরে থাকে। তো এটাতে ওর বাবা একজন চিকিৎসক, তো বাবার সাথে কথা বলে, তো বাবা বিভিন্ন রকম চেক করে দেখে এবং তো টেস্ট করে দেখে তার ভেতরে আসলে কোনো সমস্যা পাওয়া যায় না, মানে হি ইজ কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওই প্রবলেম গুলো ফেস করে। তো যেটা ফেস করতো, বিছানায় শুয়ে থাকলে আপনার মূলত সারা শরীরে কেউ খোঁচাচ্ছে সুই দিয়ে, প্লাস কোনো কিছু কামড় দিচ্ছে, ছোট ছোট পিঁপড়া বা জাতীয় কিছু, বাট বিছানা চেক করলে কিছুই পাওয়া যেত না। হ্যাঁ, তো এরকম কিছু কাণ্ড করতে থাকে, পড়াশোনা অমনোযোগী হয়ে যায়, পড়াশোনা করতে পারে না, মন বসাতে পারে না এরকম। আচ্ছা। এবং ওর রুমের মধ্যে মানে একটু মানে আশ্চর্য কিছু ফিলও করে, যেমন রুমের মধ্যে কেউ চলাফেরা করতেছে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো একদিন ও ফার্স্ট যখন নাকি আপনার কমিউনিকেশনের ব্যাপারটা হয়, ও শুয়েছিল বিছানায়, তো দুপুরের দিকে মানে আলো কমে গেছে আর কি, আলো আধারি রুমের ভেতরে। এরকম সময় শুয়ে ও ফিল করতে থাকে কেউ একজন মনে হচ্ছে ও রুমে দাঁড়িয়ে দেয়ালের মধ্যে কোনো বল মারছে, টেনিস বল মারছে, সেটা বাউন্স করে আবার ধরছে আর কি, ক্যাচ করছে, আপনার একটা খেলা খেলছে আর একটা দেওয়ালে বল মেরে সেটাকে আবার ক্যাচ করা আর কি, এরকম। এবং এটা মানে র্যাপিডলি ওর মাথার মধ্যে প্রেশার ফেলা শুরু করলো আর কি। হ্যাঁ, তো সে তারপর বুঝলো যে কেউ একজনের সাথে কথা বলার চেষ্টা করতেছে। কথা বলাটা এরকম যে, তুমি আমাদের সাথে চলো, এখানে থেকে কি করতেছো, হ্যাঁ, আরেকটা ভিন্ন জগৎ আছে, এখানে থাকার কোনো মানে হয় না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা। তো প্রথম দিন সেই কথাগুলো সে কিভাবে শুনতে পাচ্ছে? ও শুনতে পাচ্ছে মনে হচ্ছে যে ওর সাথে কেউ একজন কমিউনিকেট। ও তখন চোখ বন্ধ করে শুয়েছিল। আচ্ছা, ওকে। বাট সে ঘুমের মধ্যে ছিল না, সে আপনার মানে জেগেই ছিল, জাগরণ অবস্থায় আর কি, চোখ বন্ধ করে মনে হচ্ছে যে ওর রুমের মধ্যে কারো উপস্থিতি বুঝতেছে। চোখ খুলছে, দেখছে কেউ নাই। আচ্ছা। আলো আধারি রুমের ভেতরে, কিন্তু ওর কাছে স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন বল দিয়ে খেলতেছে দেওয়ালের ভেতরে। জিনিসটা জাস্ট লাইক দ্যাট, একটা শব্দের মতো হচ্ছে বোধহয়, এবং ওর সাথে মাইন্ডের ভেতরে কেউ কথা বলছে। তো যাক, সে ওইটাকে প্রথম দিন ইগনোর করে বা মনে করে তার মনের কোনো হ্যালুসিনেশন বা সামথিং। এবং নেক্সট ডে দিন যেটা হয়, ওই যে আপনার মনে হচ্ছে যে একই রকম খেলা কেউ খেলছে মার্বেল দিয়ে ফ্লোরে, জোরে জোরে মার্বেল ফেলতেছে এন্ড কমিউনিকেট করার চেষ্টা করতেছে, এবং ওই আপনার গা জ্বালা পোড়া করতেছে, এরকম ফিলিংস গুলো ওর মধ্যে হওয়া শুরু করে। তো প্রথম দিন যেটা করে, ওর মার সাথে কথা বলে। ওর মা বলে যে ঠিক আছে, ওকে মানে ওদের একটা সাজেশন অনুযায়ী ফ্যামিলিগত যে কোনো একজন হুজুর, বাংলাদেশে বেশ নাম করা একজন হুজুর বা পীর সাহেব, তার কাছে ওকে নিয়ে যাওয়া হয়। সে পীর সাহেব তাকে বলে তার বাড়িতে ঝাড়ু দিয়ে বাড়ির ধুলো নিয়ে আসতে। বাড়িতে যত ধুলো আছে বলছে ঝাড়ু দিয়ে বাসা থেকে ধুলোগুলো নিয়ে আসবা। আচ্ছা। তো বাড়ি ঝাড়ু দিয়ে সে ধুলোগুলো নিয়ে যায়। পীর সাহেব কি করে, ওই ধুলোগুলোর মধ্যে কিছু একটা পড়ে দেয়, পড়ে তাকে 4টা পেরেক আনতে বলে, ওই পেরেকটাও পড়ে দেয়, বলে তোমার রুমের চারপাশে 4টা লাগাবা, আর এই ধুলাগুলো একটা পোটলা করে ওই পেরেকের সাথে লাগাই দিবা। ওকে। এবং সাইমেলটেনিয়াসলি একই সাথে সে একটা কাজ করে, একজন বাসায় একজন হুজুর আসতো তার, যে আরবি পড়াতো তাকে, সেই হুজুরের কাছে সেই ঘটনা বলার পর হুজুর তাকে তাবিজ দেয় একটা, এন্ড আপনার একটা প্লেট দেয়, প্লেটের মধ্যে কিছু লিখে দেয় আর কি, মাটির পোড়া মাটির প্লেটে, বলে এটাও দরজার সামনে ঝুলায় রাখতে। এক্সকিউজ মি। এনিওয়ে, তো ও যখন এগুলো করে ওই হুজুরের কথা মতো পেরেক মারে এন্ড ওই জিনিসটা টানায় বাসার মধ্যে, এরপর থেকে নাকি আরো ভয়ঙ্কর ভাবে তার সামনে এইসব জিনিস অ্যাপিয়ার হওয়া শুরু করে এবং খুব রাগম্বিত ভাবে ওর সাথে কথা বলা শুরু করে যে তুমি মনে করতেছো যে তুমি এরকম করে পার পেয়ে যাবা, এরকম কিছু হবে না, তোমাকে আমরা ঠিকই ধরবো।
এবং ওকে নাকি বলতে থাকে আমাদের একটা কাজ করে দিতে হবে, তোমাকে কাজ করে না দিলে তোমাকে আমরা নিয়ে যাব, তোমাকে আমরা ছাড়বো না, হ্যাঁ এইসব জিনিস। তো ও নাকি মানে দেখে যে ওই রুম থেকে ও চোখ বন্ধ করে থাকে, দেখে যে রুম থেকে বেরোনোর চেষ্টা করে, রুম থেকে বেরোতে পারতেছে না, প্রত্যেকটা রুম ওর কাছে আরেক অন্যরকম একটা রুম লাগছে। এবং সে নাকি ওই তখন তাকায় বারান্দায় আসছে, এসে দেখতেছে তার আশেপাশের ডিমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে আশেপাশে সবকিছুর মধ্যে মানে একটা ডিফারেন্ট চেহারা, লাল লাল আগুন লাগতেছে। এবং ও নাকি দেখতো যে ওর বাসার সামনে একটা ছাদ ছিল, সেই ছাদের মধ্যে গ্রুপ অফ পিপল লাইক 15-20 জন, বেশ লম্বা লম্বা, তাদের এক একজনের হাইট হবে আপনার 10-12 ফিট, এরকম দাঁড়ায় দাঁড়ায় তারা একটা মানে মিটিং এর মতো করতো ওখানে দাঁড়ায় দাঁড়ায়। তো এগুলাতে সে বেশ এফেক্টেড হয় এবং সে এসব কাজ হয় না। আমি যেটা বলে রাখি মাঝখানে রাসেল ভাই, এই যে ও যে প্রসিজার গুলোর কথা বলছেন যে ওকে হুজুররা পেরেক পড়ে দিছে, অ্যান্ড প্লেট পড়ে দিছে, এবং তারপর থেকে সে আরো বেশি মানে তাকে জ্বালানো শুরু করছে আর কি, এই জিনিসগুলো আসলে কিন্তু আমি মাঝখানে বলে রাখি, এটা আমার ওপিনিয়ন, জিনিসটার মধ্যে হয়তো তাকে ভালো জিনিসই দিয়েছিল তারা, ও কোনো প্রসিজারে মানে উল্টাপাল্টা করে ফেলছে যেটা আসলে কাজ করে না এই কারণে, কারণ করার কথা শান্ত পীর সাহেবরা হুজুররা ওই ধরনের প্রসিজারই দেয়। তো এনিওয়ে, তো এরপরে যেটা হয় যে ওদের কাছে শোনে যে ওই বাড়িতে নাকি একসময় একজন সাধু এসেছিল আর কি, মানে মানে আপনার পুরোহিত টাইপের, তিনি নাকি কিছু এখানে চেষ্টা করছিল আর কি, আপনার কিছু প্রসিজার, এই বাড়িতে কিছু জিনিসপত্র হতো নির্মাণের সময় আর কি, তখন নাকি কি কি করে গেছিল এই বাড়ি তৈরি হওয়ার পর। তো তার কাছে একজন যেটা সাজেস্ট করে, কিন্তু সে যায় না, ইনস্টেড অফ দ্যাট সে যেটা করে একজন এরকম একজন হুজুরকে তারা পায়, যিনি এসে আপনার ওখানে বসে তার সাথে ই করে আর কি, আপনার একটা আসন দেয় আর কি, যেটাকে বলে মানে কাইন্ড অফ লাইক সে একটা সাধনায় বসে আর কি, ওখানে বসে বসে সে তার ওই হুজুরের কাছে কিছু জিন ছিল, তিনি জিন দিয়ে কাজ করে। তো যেটা পায় ওদের ছাদের উপরে নাকি আপনার ট্যাঙ্কির পাশে একটা জায়গা থেকে মানে ছাদের একটা কোণার থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসে, এন্ড আরেকটা তাবিজ বের করে হচ্ছে আপনার মাটির নিচ থেকে, সেটা আর কি উনি বসে থাকে রুমে, কিন্তু উনি এরকম হাত দেয়, দেখে হাতের মধ্যে একটা মুঠোর মধ্যে একটা আপনার তাবিজ চলে আসে, মাটি অনেক হাতে মাখানো, সেটা নাকি মাটির তল থেকে পায়। আর ওর যে ম্যাট্রেস, সেই ম্যাট্রেসের ভেতরে নাকি একটা তাবিজ পায়, এবং সেগুলা মানে বিভিন্ন রকমের মানে আপনার কিছু কথা লেখা, সেগুলো মানে অক্ষরগুলো আরবি বাট উল্টাপাল্টা, মানে হাইরোগ্লিফিক টাইপের লাগলো আমার কাছে দেখে, ও আমাকে দেখাচ্ছিল লেখাটা। এনিওয়ে, তো এই জিনিসটা হওয়ার আগে নাকি সে ভয় পাইছিল, একদিন ওই ম্যাট্রেসে শুয়েছিল, হঠাৎ সে দেখে যে কিছু একটা বড়, একটা ইঁদুরের চেয়ে বড় কিছু একটা ছুটে এসে তার ম্যাট্রেসের তল দিয়ে চলে যায়, এবং মানে ম্যাট্রেসটা আপনার মানে ওঠানামা শুরু করে দেয়, দোলা শুরু করে, মাটি যেরকম কাঁপে সেরকম। তারপরে হুজুর এসে প্রসিজার করে এবং এগুলো বের করে আর কি। তো বের করার পর থেকে নাকি এখন ওই বাসায় কিছু দেখা যায় না, বাট বাসার নিচে নাকি এখনো অনেকে দেখে যে এরকম ভোর রাতে হাঁটাহাঁটি করতেছে বাসাটার নিচে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি উপস্থিত আছেন, তার নাম কামাল, রাইট? কামাল, আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি, আমি আইউবিটি ইউনিভার্সিটিতে পড়ি। আমি যে ঘটনাটি শেয়ার করব আজকে, সেটি রাজশাহীতে ঘটে যাওয়া একটি ঘটনা, রাজশাহীর মর্গের ঘটনা বেসিক্যালি। এই ঘটনাটি আমাকে বলেছেন রাজশাহীর তৎকালীন ওই থানার, কিন্তু জানতে চাচ্ছি না আমরা, হ্যাঁ, পুলিশ কনস্টেবল উনি ছিলেন। আচ্ছা, ওনার নামটা আমি বলতেছি না, উনি আমাকে ঘটনাটি শেয়ার করছেন। ঘটনাটি 2000 সালের ঘটনা। তো উনি একদিন অফিসে যান 2000 সালের দিকে। উনি অফিসে গিয়ে শুনতে পারেন যে রাজশাহীতে পাশেই একটি গ্রাম ছিল, তো ওখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। তো আত্মহত্যা করছে, তার আগে এসএসসি এক্সাম ছিল, সে এক্সামে সামাও খারাপ রেজাল্ট করার কারণে সে এই কাজটি করে। তো যথারীতি পুলিশ চলে যায় ওখানে, গিয়ে লাশটা নিয়ে আসে ময়নাতদন্ত করার জন্য। তো লাশটা একটা ভ্যানে করে নিয়ে আসা হয়। লাশটা ভ্যানে করে নিয়ে আসার পর তো লাশ ময়নাতদন্তের জন্য যখন নেওয়া হয়, তখন কিন্তু বেসিক্যালি লাশটা কাটে কিন্তু ডোম, 2-3 জন ডোম থাকে, তো ডোমরাই কাটে আর কি, ডাক্তার নির্দেশনা দেয় ওনারাই। তো ভ্যান থেকে যখন ডোমরা 2 জন ডোম ছিল, তো ভ্যান থেকে যখন লাশটাকে ওনারা তুলে নিয়ে যাবেন, তখন ওনারা দেখতেছিল যে এর আগে ওনারা অনেক লাশ তুলে নিয়ে গেছেন, বাট এই লাশটা, মেয়েটার বয়স অল্প হলেও এই লাশটা অনেক ভারী ছিল। তো ওরা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক মনে করে ওটা নিয়ে গিয়েছিল। তো নিয়ে গিয়ে ওরা লাশ কাটার ঘরের মধ্যে ওদের যে ডেস্ক ছিল, যে ডেস্কের মধ্যে ওরা লাশটাকে চেক করবে। তো ওই ডেস্কে শোয়ানোর পর তাকে চিৎ করে শোয়ানো হয়। চিৎ করে শুয়ে তারা 2 জন ডোম ছিল, 2জনই ওই কাটার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেই ইনস্ট্রুমেন্ট নেওয়ার জন্য বাইরে চলে আসে। কিছুক্ষণ পর ইনস্ট্রুমেন্ট সবগুলো সাথে তারা আবার লাশ কাটা ঘরে চলে যায়।
তো তারা চলে গিয়ে যে জিনিসটা দেখে যে তারা লাশটাকে জাস্ট চিৎ করে শোয়া রেখে এসেছিল, বাট এখন লাশটা ওই পজিশনে নেই, লাশটা কাত হয়ে ঘুরে আছে। তো তারা লাশ কাটা ঘরে তো আর কেউ ছিল না, তো লাশটা তো ঘুরে যাওয়ার কথা না। তো তারপরে তারা ততটা কেয়ার করেনি, না করে তারা ঠিক আছে লাশটা যেহেতু ঘুরে গেছে আবার চিৎ করে শোয়। তো একজন ডোম ওনাকে চিৎ করতে গেছে, লাশটাকে চিৎ করতে যাওয়াতে ওই লাশটার একটি হাত যে কোনো কারণেই হোক ডোমের গালের মধ্যে গিয়ে লাগে। তো গালের মধ্যে গিয়ে লাগার সাথে সাথেই ওই ডোম যিনি ছিল, যিনি চিৎ করতে গেছেন, উনি ছিটকে পড়ে যান, জোরে চিৎকার করে ছিটকে পড়ে যান। তো অন্য যে ডোমটি ছিল উনি দেখেন যে জাস্ট মেয়েটার হাতটি ওই ডোমের গালের মধ্যে লেগে গেছে, বাট ওই অতটুকু লাগার জন্য ডোমটা এত জোরে ছিটকে পড়ে যায় এবং চিল্লাপাল্লা করে। তো উনি যখন ওনার কাছে জিজ্ঞেস করে যে কি হলো, আপনি এত জোরে পড়ে গেলেন কেন? তো ওই ডোমটা যেটা বলে যে আমাকে এত জোরে মারছে সেটা বলার মতো না, এটা কোনো মানুষের মাইর হতে পারে না। উনি জাস্ট একদম ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। ওখান থেকে চলে যেয়ে সবাইকে বাইরে গিয়ে বলে ঘটনাটি। পরে ডাক্তার পুলিশ যারা ছিল সবাই চলে আসে ভিতরে, এসে দেখে যে লাস্ট আগের পজিশনেই যেভাবে চিৎ করানো ছিল প্রথম অবস্থায় ওই পজিশনেই আছে, লাশের কোনো চেঞ্জ হয়নি। তো যথারীতি সবাই মনে করে এটা হয়তো বা কোইন্সিডেন্স হতেই পারে। তো এটা মনে করে লাশটাকে পুরো ময়নাতদন্ত করে। ময়নাতদন্ত করে শেষ হওয়ার পর যখন তাকে বাসায় পাঠানো হবে লাশ মাটি দেওয়ার জন্য, তো যে ভ্যানে করে নিয়ে আসছিল সেই ভ্যানে করে লাশটাকে আবার বেঁধে টেঁধে সুন্দর করে ওনাকে দেওয়া হয় বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো যে ভ্যানওয়ালা ছিল উনি একাই যাচ্ছিলেন আর কি, তখন বিকালের দিকে হয়ে গেছে। তো উনি যেতে যেতে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা ছিল, তখন যদি সন্ধ্যার কাছাকাছি একটা ফাঁকা জায়গা ছিল, উনি ফাঁকা জায়গায় যাওয়াতে লাশটা অনেক ভারী ছিল, আগে থেকেই অনেক ভারী ছিল, বাট হঠাৎ করে উনি ভ্যানওয়ালাটা মনে করতেছে যে তার ভ্যানটা মানে একদম হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং হালকা হতে হতে একসময় মনে হলো যে ভ্যানটা ইজিলি ভাবে যাচ্ছে। তো ওনার মনে একটু খটকা লাগে যে হঠাৎ করে ভ্যানটা হালকা হলো কিভাবে। তো উনি পিছনে ফিরে দেখে যে লাশটা ভ্যান থেকেই ভ্যানিশ, পুরাই ভ্যানিশ। তো এখন উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়া করে গাড়ি চালাতে থাকে। তো গাড়িটা ইতিমধ্যে পাংচার হয়ে যায়। পাংচার হওয়ার পর উনি তখন কি করে, এখন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, বাট কোথাও লাশটা নেই। তো পরে উনি এটা ওনাদের গার্জিয়ানকে জানানোর জন্য তাড়াতাড়ি চেষ্টা করে ওনার বাসায় যাওয়ার জন্য। তো উনি 40 মিনিট পরে ওনাদের বাসায় যায়। বাসায় গিয়ে যে জিনিসটা দেখে যে উনি গিয়ে ওনার গার্জিয়ানকে বলবেন যে এইরকম একটা ইনসিডেন্স হয়ে গেছে। তো এটা উনি বলতে যাবেন, সেই মুহূর্তে ওই মেয়ের যে চাচা ছিল তিনি এসে ওই ভ্যানওয়ালাকে বলতেছে, কি ব্যাপার তুমি লাশটা পৌঁছে দিয়ে তাড়াতাড়ি চলে গেলা কেন? তুমি তো তোমার যে টাকাটা লাগে তুমি টাকাটা নিয়ে যাও। তো ইনি বুঝতে পারছেন না যে কি বলতেছে উনি, লাশ তো আমি তো পৌঁছায় দিইনি, লাশ তো ওখানে ভ্যানিশ হয়ে গেছে। পরে উনি বাসার ভিতরে গিয়ে দেখেন যে লাশটাকে গোসল করানো হচ্ছে। উনি এটা দেখে পুরাই একদম মানে ওইখানেই আর কিছু বলতে পারে না কাউকে, না বলে উনি দৌড়ে চলে আসে বাসায় চলে যায়। বাসায় চলে যায় সেদিন মানে উনি একদম জ্বরে ওনার ওয়াইফকেও কিছু বলতে পারতেছে না, শুধু বলতেছে যে আমি কিচ্ছু বলতেছি না, আমি এখন ঘুমাবো। ওনার প্রচন্ড জ্বর। পরে ডাক্তার এসে ওনাকে ঘুমের ওষুধ দিয়ে উনি পরের দিন ঠিক হয়। ঠিক হওয়ার পর উনি পরের দিন গিয়ে ওই যে পুলিশটা আমাকে বলেছিল তাকে পুরো ঘটনাটি শেয়ার করে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথি কাছে। আপু, আপনার নামটা আরেকবার একটু বলতে হবে। আমি সুইটি রহমান বলছি। আচ্ছা, আপনার তো ওই যে আমরা যখন শুনলাম যে আপনি পজিটিভ হয়েছিলেন আপনার সেই মুন্সিগঞ্জের সেই জমিদার বাড়িতে গিয়ে, তারপর থেকে তো নানা ধরনের সমস্যা আপনার সাথে চলতে থাকতো। তো খুব ভয় পাওয়ার মতো কিছু ঘটেছে কখন আপনার সাথে? তারপরে যেটা হয়েছে যে বাসায় আসার পরে থেকে আমি প্রায় ভয় পেতাম। রাত্রে ঘুমলে দেখা যেত যে আমি শব্দ শুনতে পেতাম, মানে কেউ আমাকে ডাকছে। দেখা গেছে যে আমার হাজবেন্ড ঘুমোচ্ছে, আমি ঘুমের ভেতরে আমার মনে হতো কেউ আমাকে ডাকছে। স্পেশালি ওই যে একটা পাগলের কথা সম্ভবত আমি বলেছিলাম, যে পাগলটাকে আপনি ফেরি থেকে নেমে দেখতে পেয়েছিলেন। একটা ভয়েস একটা আমার কানে আসতো, বেশ কিছুদিন আমি শব্দটা শুনতে পেতাম। রাত্রে ঘুমলে আমি উঠে যেতাম এবং উঠে আমি কখন যেন ড্রয়িং রুমে চলে যেতাম, যে আমি সেখানে কিছুক্ষণ বসে থাকতাম, আমার ভালো লাগতো, একা একা থাকতে বেশি ভালো লাগতো। তারপর আবার এরকম হতো, আমি যদি মাছ আমি যদি করতাম, রান্না করতে যেতাম, তখন আমার ঠিক জানলা ছিল, তো বারান্দাটা একটু অন্ধকার, আমার রান্নাঘর একদম পাশেই। তো আমি প্রায় ফিল করতাম যে কেউ দেখছে,
কেউ আপনাকে দেখছে? আমাকে দেখছে এবং সে মানে মনে হতো যে কেউ উকি দিয়ে আছে এরকম। তারপর একটা ভয়ঙ্কর ঘটনা আমি বলবো, যেটা আমি আসলে কারোর সাথে শেয়ার করিনি। আমার হাজবেন্ড তারপর ওই ঘটনার পর থেকে আমাকে খুব টেক কেয়ার করতো। তো ও আমাকে তাবিজ একটা ম্যানেজ করে দিয়েছিল একটা হুজুরের কাছ থেকে। তো এই তাবিজটা আমি সবসময় রাখতাম সাথে। তারপর একবার যেটা হলো, আমি আমার বাবার বাড়িতে গিয়েছি। তো সেখানে ডেফিনেটলি ও যেহেতু ডক্টর, ও থাকতে পারেনি, চলে আসছে। তো আমি সেখানে আমার আম্মুকে বলে আসছে সব ঘটনা, সবাই জানে। তো আম্মু আমাকে সবসময় টেক কেয়ার করতো আর কি। তো একদিন আমি গোসল করার পরে সেই তাবিজটা আমার টয়লেটেই খুলে আমি গোসল করি। তো গোসল করার পরে আমি সেটা আমার পড়তে ভুলে গিয়েছিলাম। তারপর যেটা রাত্রে হলো, তো এই ঘটনাটা আসলে আমি আমার হাজবেন্ডকেও শেয়ার করিনি এখনো, কারণ ভয়ে। তখন রাত্রে আপনি ফার্স্ট টাইম শুনছেন এটা? ওকে। ও আমাকে মানে মোটামুটি আমার রাগ করবে, ভয় আসলে এত বছর পরে আমি ঘটনাটা বলছি। তারপরে যেটা হয়েছে যে আমি রাত্রে এসে ঘুমাই আম্মার সাথে। তো আমার আম্মার সাথে ঘুমানোর পরে যেটা হলো যে রাত্রে প্রায় 1:30-2টা হবে। আর আমাদের বাসাটা হচ্ছে অনেকটা বাংলো টাইপের, সামনে একটু স্পেস আছে আর কি খোলা, আর দোতলা থেকে বাইরের জানলা দিয়ে সবই দেখা যায়, রাত্রেবেলা থাই গ্লাস আর কি। তো আমি যেটা হয়েছে রাত্রে 1:30টার সময় আমার ঘুমের ভেতরে আমি ফিল করছি যে কেউ আমাকে বলছে উঠার জন্য, যে উঠো। তারপর আমি আম্মুকে না ডেকেই আমি উঠে জানলার যে পর্দাটা সরাই। সরাসরি রাসেল ভাই আমি যা দেখতে পাই সেটা হলো যে আমাদের একটা গাছ ছিল, বট গাছ। আসলে আমাদের বাসাটা হচ্ছে গাজীপুরে। তো সেই গাছটা হচ্ছে অনেক আগের, কিন্তু কখনো আমরা ওরকম কিছু ফিল করিনি বা দেখিও নি এর আগে আমি। তো ওই বট গাছটা থেকে কিছু একটা মানে একটা লোকটা হচ্ছে অনেক লম্বা এবং তার মাথা নেই, সাদা একটা পাঞ্জাবি পরা এবং পাঞ্জাবি মাটি পর্যন্ত। আমি দোতলা থেকে দেখছি যে সে এত লম্বা যে প্রায় আমার একদম জানলার ওই গাছ থেকে নেমে আমার জানলার দিকে আসছে হেঁটে। তো এটা দেখে আসলে আমি প্রথমে আমি গেস করতে পারিনি যে কি। তারপর দেখে আমি পুরো আবার মানে চিৎকার করে আমার আম্মুকে জড়িয়ে ধরি আর কি। তখন আম্মু উঠে তারপর বুঝতে পারে এবং চেক করে দেখে মানে যথারীতি আমার গলায় সে তাবিজটা নেই। তখন আম্মু তো বুঝতে পারে যে আসলে কি হয়েছে আমার সাথে। তারপরে আম্মু তাড়াতাড়ি করে টয়লেট থেকে এনে সেটা আমার গলায় লাগিয়ে দেয়। তো এই ধরনের ঘটনা আসলে আমার লাইফে হয়েছে। যখনই আমি একটু সিরিয়াস ছিলাম না এই ব্যাপারটায়, তখনই আমি ফিল করতাম যে কিছু একটা আমার সাথে আছে বা এরকম কিছু। আবার আরেকটা যেটা হতো যে রাত্রে যখন ঘুমোতাম তখন আমার হাজবেন্ড তো যেহেতু ডক্টর, ও মাঝে মাঝে রাত্রে বাসায় থাকতো না। তো এরকম হতো যে আমি ফিল করতাম আমার পাশে কেউ ঘুমাচ্ছে। আচ্ছা, পাশে কেউ ঘুমাচ্ছে, আমি কিন্তু লাইট অন করেই ঘুমাতাম। তারপরেও মনে হতো হঠাৎ করে যে আমার পাশে কেউ ঘুমাচ্ছে, আমি ফিল করতাম। ইভেন এখনো আজকে 7 বছর আমি অনেক কিছু বুঝতে পারি। যেমন কোনো মানে একটা গাছ কোথাও বেড়াতে গেলে যে এই স্পটটায় কি আছে, আমার পরবর্তী খবর নিয়ে জানতে পারি যে এই আসলেই খারাপ। হ্যাঁ, যে গ্রামের মানুষ বলে যে হ্যাঁ এই জায়গাটা একটা ঘটনা আছে বা হয়েছে, কিন্তু আমি এটা জাস্ট দেখে আমি বলতে পারি যে এখানে কিছু মানে আছে। এরকম কিছু কিছু প্যারানর্মাল ঘটনা আমার সাথে হয়, এটাকে আমি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আজকের প্রথম ঘটনায়, এবং প্রথম ঘটনাটি প্রথমবারের মতোই ভূত এফএম এসেছেন আমাদের একজন অতিথি, এবং তার কাছ থেকে জেনে নেব তার নাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রুম্পা, আমি রাজশাহী থেকে এসেছি। বর্তমানে ঢাকা ক্যানগার্লস স্কুল অ্যান্ড কলেজের ড্রয়িং টিচার হিসেবে আছি। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে না রাজশাহীতে ঘটেছে? না, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা, আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে, আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি এটা? রাজশাহীর কোন এলাকা না, ঠিক আমার মানে মেইন পয়েন্টই আমার বাসা, রাজশাহী মেডিকেল কলেজ যেটা, তার পাশেই আমার বাসা। শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে প্রায় 2-2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন। আমি বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে, এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়, ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয় এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে, এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন মানে
এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। সেই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দিই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই, সেটা একটা নাটকীয় চেষ্টা যে আমাকে মানে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তো আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাক সমস্যা নেই। একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমার বাবা প্রায় রাতে এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ, আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে বা একটা কালো একটা আভা। তো আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম আব্বু এসেছো, কোনো সাড়া পেলাম না। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো, তাতেও যখন কোনো সাড়া পেলাম না এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা মুখের আদল, সেটা কালো রঙের একটা মুখের আদল। আমি তারপরে মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নাই এবং তখন আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না বা এরকম কিছু একটা, তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তাৎক্ষণিক দৌড় দিয়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল বা হতে পারে মানে অবাক মানে পুরো জিনিসটা তো আপনি অনুভব করেছেন, পুরো জিনিসটা যে মানে যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন, আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফ এয়ার যে এটা সলিড ছিল, হ্যাঁ এটা সলিড ছিল, এবং বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে লোমশো টাইপের, লোমশ একটা ভাব, রাইট, সেরকম কোনো কিছু ছিল না। এটা একদম সলিড এবং একটা ফেসে হাত দিলে, একটা কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু একটা ফেসে, আপনি ফাইন আর্টস স্টুডেন্ট, সো আপনি আরো ভালো বুঝবেন মানে, রাইট। সো এটাই ছিল ঘটনা।